আমার নাম মোহাম্মদ অবুজ হোসেন। আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট দুইটা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন গণক। আমার বাবা মানুষের হাত গণনা করে, তবে সেটা বানরের মাধ্যমে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়িতে 2টা বানর আছে। আমার বাবা এক এক দিন এক একটা বানরকে সাথে করে নিয়ে সকালবেলা গ্রামগঞ্জে ছুটে বেড়ায়। আর এই বাঁদরকে দিয়ে বাবা মানুষের হাত দেখে, হাত দেখিয়ে মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে খুব কষ্ট করে ছোটোবেলা থেকে আমাদের পরিবারটা ঠিক এমন করেই সামনের দিকে আমার বাবা নিয়ে যাচ্ছিল। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। যদিও খুব বেশি পড়াশোনা করার তেমন কোনো সৌভাগ্য আমার হয়নি, তারপরেও আমার বাবা আমাকে অন্তত প্রাইমারির গণ্ডিটা পার করিয়েছে। আমি যখন ক্লাস 5-এ পড়ি, ক্লাস 5-এর পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে আমি তখন বাড়িতে থাকি। ক্লাস 6-এ যে ভর্তি হব এরকম সামর্থ্য আমার বাবার ছিল না। আমি তখন বাবার সাথে বাইরে ওই হাত দেখার কাজের জন্য যাব বলেই প্রস্তুতি নিচ্ছিলাম, কীভাবে বানর দিয়ে হাত দেখাইতে হয়। বাবা তখন এগুলো আমাকে ঘরের মধ্যে শেখাচ্ছিল যে এভাবে বাঁদর দিয়ে হাত দেখাইতে হয়, কীভাবে অনেক টেকনিক আছে। এই টেকনিকগুলো একটা একটা করে বাবা আমাকে শেখাচ্ছিল। বাবার কাছ থেকে এগুলো শিখেছিলাম। আমি তখন কিন্তু বাবার সাথে বাঁদর দিয়ে হাত দেখানোর জন্য, বাঁদর দিয়ে গণনার কাজ করার জন্য এখনও মাঠে গঞ্জে যাচ্ছি না, বাড়িতেই পড়ে আছি। একদিন শুক্রবারে, ওই দিন শুক্রবার, আমার বাবা কিন্তু শুক্রবারে কখনোই কাজে যায় না, কিন্তু সেদিন কেন জানি বাবা শুক্রবারে গণনার কাজ করার জন্য বাইরে গেল। বাবা শুক্রবার যখন গণনার কাজ করার জন্য বাইরে গেল, বাবা গণনার কাজ শেষ করে সন্ধ্যার সময়, মানে মাগরিবের কিছুক্ষণ আগে ঘরে ফেরার সময় বাবার কোলে তখন একটা ফুটফুটা বাচ্চাকে আমরা দেখতে পাই। আমি সহ আমার ছোট 2টা ভাই, মা, দাদা দাদি সবাই যখন বাবার কোলে এরকম দুধের একটা বাচ্চা, একদম ছোট বাচ্চাটা দেখার পরে সবাই তখন ভীষণ অবাক হয়ে যায়। আমার মা বলে যে তুমি এই বাচ্চা আনলে কোত্থেকে, পেলে কোথায়? আমার বাবা তখন মাকে কোনো প্রত্যুত্তরে কিছুই বলে না, শুধু বলে বাবুটাকে ঘরে নিয়ে যাও এবং দেখো যে গরুর দুধ কোনো রকম খাইয়ে তাকে বাঁচানো যায় কিনা। আমার মা সবসময় একটা মেয়ে সন্তানের প্রতি আকর্ষণ ছিল। সবসময় আমার মা মেয়ে সন্তানকে অনেক বেশি পছন্দ করতো, কিন্তু আমার মায়ের ঘরে কোনো মেয়ে সন্তান হয়নি। আমরা 3টা ভাই এসেছিলাম, এজন্য মেয়ে সন্তানের প্রতি আমার মায়ের একটা অন্যরকম টান ভালোবাসা ছিল। ঠিক যখনই এই বাবুটা আমার মায়ের কোলে দিল, আমার মা তখন খুশিতে আত্মহারা হয়ে গেল। বেবিটাকে কোলে নিয়ে আমার মা দৌড়ে ঘরের ভিতর ঢুকে গেল। বাচ্চাটাকে আমার মা তখন গোসল করাচ্ছিল এবং নিজের যতটুকু কাপড় টাপড় আছে এটা দিয়ে কোনোরকম পেঁচিয়ে ধরলো। রাতের বেলায় বাচ্চাটা প্রচণ্ড রকমের কান্না করতেছে। আমরা তখন একসাথে টেবিলে খাবার খেতে বসলাম। মা বাবাকে বারবার জিজ্ঞেস করছে এই বাচ্চাটাকে কোলে নিয়ে যে তুমি বাচ্চাটাকে কোথায় পাইছো, কোন জায়গায় পাইছো, কোত্থেকে নিয়ে আসছো। কিন্তু আমার বাবা মাকে বারবার একটা কথাই বলে যে এই বাচ্চা আমি কোথায় পেয়েছি এই প্রশ্নটা তুমি আমাকে করো না, কারণ এই প্রশ্নের কোনো সঠিক জবাব আমি তোমাকে দিতে পারবো না। কিন্তু এই বাচ্চাটা দেখতে নর্মাল বাচ্চাদের মতো ছিল না, কারণ অন্য বাচ্চাগুলো দেখতে যেরকম হয় এই বাচ্চাটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। বাচ্চাটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল এবং তার নাক চোখগুলো মিলিয়ে একেবারে মনে হয় না যে এটা কোনো মানুষের বাচ্চা, মনে হয় যেন জিন কিংবা ভূতের বাচ্চা, পরীর বাচ্চা। এত সুন্দর এক অদ্ভুত চেহারার অধিকারী ছিল এই বাচ্চাটা। বাচ্চাটাকে পাওয়ার পরে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ অত্যন্ত খুশি হয়। এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমার ছোটো ভাই, আমরা সবাই অনেক মজা করি। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন আমার বাবার সাথে হাত গণনার কাজে যোগ দিয়ে ফেলে। বাবার সাথে তখন আমি গ্রামগঞ্জে পাড়ায় ঘুরে বেড়াই, গণনার কাজ করে মানুষের হাত দেখি, ভবিষ্যতের কথা বলি এবং বিভিন্ন রকমের টুকিটাকি তাবিজ বিক্রি করি। এই দিয়েই আমাদের পরিবারটা চলতেছিল। ছিল না তেমন কোনো অভাব অনটন, ছিল না দুঃখ কষ্ট যন্ত্রণা। পরিবারের যদিও অভাবটা অনেক বেশি থাকতো, কিন্তু ভালোবাসার মাঝে এই অভাবটা যেন ডুবে যেত। এমন করেই দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন পরিপূর্ণভাবে একাই গণনার কাজ করতে পারি। তখন আমি একাই গণনার কাজ করি এবং আমার যে ছোট ভাইটা আছে ও তখন আমার সাথে যাইতো। বাবা ওই মুহূর্তে কাজ প্রায় ছেড়ে দেবে, কারণ বাবার পক্ষে এইভাবে প্রতিদিন গঞ্জে হেঁটে হেঁটে বাঁদর দিয়ে গণনার কাজ করানো সম্ভব হয় না। তাই বাবা চিন্তা করলো যে বাবা এই গণনার কাজটা আর করবে না, এটা থেকে বাবা ফিরে আসবে, পরিত্রাণ নেবে। এবং ছোটো ভাইকে তখন আমি আমার সাথে নিয়ে এটা শেখাচ্ছিলাম। আমার ছোটো ভাই কিন্তু আমার চেয়েও আরও বেশি দুর্দান্ত চালাক ছিল। বাঁদর দিয়ে হাত দেখানোর পুরো টেকনিকটা আমার ছোটো ভাই খুব ভালো জানতো। একটা পর্যায়ে আমার বাবা তখন পুরোপুরি কাজটা ছেড়ে দেয়, আমার ছোটো ভাইকে একটা বাঁদর দিয়ে দেয় এবং আমি একটা বাঁদর রাখি। তখন আমাদের ঘরে প্রায় 6টার মতো বাঁদর ছিল এবং এক একটা বাঁদরকে নিয়ে আমরা তখন
হাত দেখার কাজে যেতাম। এরকম করে সময়গুলো কাটতেছে আলহামদুলিল্লাহ। আর আমার ছোটো বোনটার নাম লিখেছিলাম লিপি। লিপি তখন একটু একটু করে বড় হচ্ছে। লিপি আমাকে, আমাদের ভাইদেরকে সবাইকে ভাইয়া করেই ডাকে। এরকম করতে করতে আমাদের অনেক স্বপ্ন ছিল যে লিপিকে আমরা পড়াশোনা করাবো, কিন্তু লিপির মাঝে একটা সমস্যা ছিল, ওর মেধাশক্তি খুব কম ছিল। আমিও যতদূর পড়াশোনা করেছি ও ঠিক ততদূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। স্কুলে গেলে ও কান্নাকাটি করতো, কোনোভাবেই স্কুলের বাচ্চাদের সাথে ও পড়তে চাইতো না। এবং এই পর্যায়ে আমার মা তখন বাধ্য হয়ে ওর পড়াশোনা বন্ধ করে দেয়। ও তখন মায়ের সাথেই থাকে, দাদা দাদি আর বাবার সাথেই থাকে, ঘরের যে যাবতীয় কাজবাজ আছে ওইভাবে ও কাজ করতেছে। এমন করতে করতে আমার বাবা যখন কাজটা ছেড়ে দেয়, মানে বাঁদর দিয়ে হাত দেখানোর কাজটা যখন ছেড়ে দেয়, আমার বাবা তখন বিভিন্ন লোকদের সাথে মিশে বিভিন্ন জায়গায় যায়, এখানে সেখানে অনেক লোকদের সাথে কথাবার্তা বলে। এরকম করতে করতে হঠাৎ করে আমার বাবা লিপির জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। বাবা বিয়ের প্রস্তাব নিয়ে এসে, লিপি তখন অনেক ছোট, মাত্র ক্লাস 8-এর বাচ্চারা যেরকম হয় বয়স্ক, এরকম বয়স হয়। মানে ও যদি পড়াশোনা করতো তাহলে 8 কিংবা 9-এ পড়তো, এরকম খুবই কম বয়স। ওই বয়সে বাবা তখন লিপিকে বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। দূরগঞ্জের কোনো এক কবিরাজের কাছে আমার বাবা লিপিকে বিয়ে দেবে, এবং সেই কবিরাজ নাকি আমার বাবারই গণনার কাজের এই ওস্তাদ। আমি তখন শুনে অবাক হয়ে গেলাম যে আমার বাবার ওস্তাদ মানেই তো আমার বাবার চেয়েও বেশি বয়স্ক মানুষ, অথচ এই বেশি বয়স্ক মানুষের কাছে আমার বাবা লিপির মতো এত ছোট্ট একটা মেয়েকে কেন বিয়ে দেবে। আমি তখন সেখানে বাধা হয়ে দাঁড়াইলাম। আমি বাবাকে বললাম যে না বাবা, আমরা লিপিকে ওই কবিরাজের কাছে বিয়ে দিতে পারবো না। আমার বাবা বলে যে ওই কবিরাজ লিপিকে পছন্দ করছে, আর উনি যখন লিপিকে পছন্দ করছে আমরা ওই কবিরাজের কাছে লিপিকে বিয়ে দেব। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ওই কবিরাজের জায়গা সম্পত্তি, অর্থ আভিজাত্য, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। লিপি তার জীবনে অনেক বেশি সুখে থাকবে যদি ওই কবিরাজের সাথে থাকে। আমি তখন বাবাকে পুনরায় আবার বললাম যে বাবা দেখো, তুমি আরেকটাবার এই জিনিসটা ভেবে দেখতে পারো। আমার কাছে কেন জানি মনে হয় যে লিপিকে ওখানে বিয়ে দিলে লিপির জীবনটা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আমি ভাই হয়ে কী করে আমার বোনের জীবনটা নষ্ট করবো তুমি বলো। আমার বাবা তখন বলে তুই টেনশন করিস না, তুই চিন্তা করিস না, দেখবি একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। লিপি তার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে, তার স্বামীর সাথে সব কিছু মানিয়ে নিতে পারবে। শত বাধা দেওয়ার পরেও আমার বাবা আমার বাধা মানল না। আমি, ছোট ভাই, আমার মা সবাই মিলে বাধা দিচ্ছিলাম, কিন্তু তারপরেও আমার বাবা আমাদের কোনো বাধা না শুনে সম্পূর্ণ নিজের মতে এখতিয়ারভাবে বাবা তখন লিপিকে দূরগঞ্জের ওই কবিরাজের কাছে বিয়ে দিয়ে দেয়। এবং এই বিয়েটা সম্পূর্ণ পারিবারিকভাবেই হয়। আমি শুনেছিলাম সেই কবিরাজ নাকি আগেও আরও 2টা বিয়ে করেছিল, কিন্তু ওর ওই 2টা বউ চলে যায়। 2টা বউ চলে যাওয়ার পরে উনি কীভাবে লিপিকে দেখে এটা আমি জানি না, আমাদের বাড়িতে আসে না কীভাবে দেখে, এবং দেখার পর উনি লিপিকে পছন্দ করে এবং ডিরেক্টলি আমার বাবার কাছে লিপিকে বিয়ের প্রস্তাব করে। আলহামদুলিল্লাহ লিপির ওইখানে বিয়ে হয়। বিয়ের পরে লিপি অবশ্যই বিয়ে করার জন্য কোনো দ্বিমত পোষণ করে নাই। ও বলে নাই যে আমি বিয়ে করবো না, বা এই লোকটা অনেক বয়স্ক। আমার বাবার বয়স্ক মানেই তো অনেক বয়স, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে এবং সম্পূর্ণ রকমের বুড়ো একটা মানুষ, কিন্তু লিপি তারপরও কোনো রকমের দ্বিমত পোষণ করে নাই। ও একটা কথাই বলতেছিল যে আমার ভাগ্যে যা আছে ঠিক তাই হবে। এই লোকটার কাছে বাবা যদি আমাকে বিয়ে দিয়ে বাবা সুখী হতে পারে, খুশি হতে পারে, তাহলে আমার জায়গা থেকে কোনো আপত্তি নেই, আমি লোকটাকে বিয়ে করতে রাজি আছি। এমন প্রস্তাবে তখন লিপির সাথে ওই কবিরাজের তখন বিয়ে হয়। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই কবিরাজের কাছেই লিপি তখন থাকতেছে প্রায় 4 মাসের মতো, কোনো সমস্যা নাই। 5 মাসের মাথায় গিয়ে আমরা হঠাৎ করে জানতে পারি যে লিপি নাকি বাচ্চা কনসেপ্ট করেছে। তো লিপি যখন বাচ্চা কনসেপ্ট করছে তখন আমি ওকে খুব পছন্দ করতাম আমার বোন হিসাবে, কিন্তু যখনও বাচ্চা কনসেপ্ট করছে এই জিনিসটা জানতে পারি, এবং তখন আমার কাছে খুব খারাপ লাগে, কারণ আমি তো কবিরাজি করি, আমি মোটামুটি টুকিটাকি বুঝি। তার যে বয়স, ওই বয়সে ওই বাচ্চা যদি ও প্রসব করতে যায় তাহলে মারা যাবে। বাচ্চা যদি প্রসব করে তাহলে ও মারা যাবে, এবং কোনোভাবেই এই বাচ্চাকে এভাবে জন্ম দেওয়াতে যাবে না। এবং কবিরাজ ইচ্ছা যে তার বউ যদি বাচ্চা হয় সে কখনোই বউকে হসপিটালে নেবে না, কারণ ইনি অনেক বুজুর্গ মানুষ, অনেক হুজুর টাইপের লোক। ওনার কথা হচ্ছে যে ওনার বউকে উনি কারোর সামনে উলঙ্গ করবে না, সুতরাং ওনার বউকে উনি এখানে বাচ্চা হলেই হবে, এই ঘরের ভিতরে হবে, বাচ্চাকে বাইরে মানে বউকে বাইরে নিতে দিবে না। আমার কাছে তখন ব্যাপারটা বড় অদ্ভুত এবং অনেক অবাক মনে হলো যে লিপির যদি এরকম করে ঘরের ভিতরে এত কম বয়সে একটা মেয়ে বাচ্চা প্রসব করতে যায় তাহলে তো লিপি মারা যাবে, এটা নিশ্চিত মারা যাবে। আমি তখন আমার বাবাকে বললাম যে বাবা, তুমি তোমার কবিরাজকে, তুমি তোমার ওস্তাদকে বোঝাও যাতে লিপিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। একটা ডাক্তারের কাছে পর্যন্ত নিত না, এবং কোনোভাবে ওকে কোনো রকমের ঔষধ বড়ি এগুলো কোনো কিছু খাওয়াইতো না। একটা মেয়ের বাচ্চা আসার পরে তার যে পরিমাণের শারীরিক টেক কেয়ারের দরকার, যত্নের দরকার, ওই যত্নগুলো ওই কবিরাজ কোনো কিছুই করতো না। পরে আমার কাছে খুব খারাপ লাগা কাজ করে। লাভ করার পরে আমি তখন নিজে সিদ্ধান্ত নিলাম যে আমি ওর জন্য ঔষধ নিয়ে যাব, যে ওষুধ খেলে বাচ্চা নষ্ট হয়ে যায়। বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার ওষুধ আমি তাকে খাওয়াবো, এবং ভেবে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার বোনটা অন্তত এই পৃথিবীতে
অল্প কিছুদিন হলেও বেঁচে থাকবে, তা না হলে আমার এই বোনটা কবিরাজের মিথ্যে প্রতারণার ফাঁদে আমার এই বোনটা মারা যাবে। এই ভয়ে আমি তখন কী করলাম, আমার বোনের বাড়িতে বেড়াইতে গেলাম, মানে কবিরাজের বাড়িতে বেড়াইতে গেলাম। গিয়ে আমি তখন লিপির জন্য হাতে করে দোকান থেকে ওষুধ নিয়ে গেছি এবং লিপিকে আমি গোপনে গোপনে সব কিছু বুঝিয়ে বললাম যে তুই ওষুধগুলো খা, কারণ এই ওষুধ না খাইলে বাচ্চা প্রসবের সময় তুই মারাও যেতে পারিস এবং তোর এই অকাল মৃত্যুটা তোর ভাই হিসাবে আমি মেনে নিতে পারবো না। এই কথা বলে পড়ে আমি তখন লিপির হাতে ওষুধটা তুলে দিই। তুলে দেওয়ার পরে লিপি সম্ভবত সেদিন রাতে ওষুধটা খেয়ে ফেলে। আর এই কবিরাজ খুব বেশি দুর্দান্ত চালাক ছিল, যথেষ্ট পরিমাণ চালাক প্রকৃতির মানুষ হওয়ার কারণে উনি বুঝে যায় যে লিপি বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়েছে। সেদিন লিপিকে এমনভাবে মারে, আমি আসলে বলে বোঝাতে পারবো না, এমনভাবে পিটায়। আমার কাছে লিপির বাড়ির লোকজনের মাধ্যমে খবর আসে যে আমার বোনকে মাইরা হসপিটালে ভর্তি করার মতো অবস্থা করে দিছে। তার পরের দিনে একাদশ ওষুধ খাইছে রাতের বেলায় এটা নষ্ট হওয়ার জন্য এবং তাকে আবার পিটাইছে পরের দিন। তো সব কিছু মিলিয়ে ওর অবস্থা খুব খারাপ ছিল। আমি ওই দিন গণনার কাজে না গিয়ে আমি সরাসরি লিপির বাড়িতে গেলাম। লিপির বাড়িতে যাওয়ার পর দেখলাম যে আমার এই বোনকে বারান্দার মধ্যে শোয়ে রাখছে অর্ধানঙ্গ করে, এবং তার অবস্থা দেখে আমার কাছে এত খারাপ লাগলো, এত কষ্ট লাগলো যে এই মেয়েটা আমাদের কাছে বড় হয়েছে, আমরা তাকে ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করেছি, কিন্তু আমার এই বোনটার আজকে এই করুণ পরিণতি, তা তো হতে পারে না। আমি তখন সেই বাসা থেকে কবিরাজের সাথে রাগারাগি এবং ঝগড়া করে এলাকার কিছু গণ্যমান্য লোক ছিল তাদের সহযোগিতায় আমি তখন লিপিকে ওই কবিরাজের বাড়ি থেকে নিয়ে আসি। কবিরাজের বাড়িতে থেকে লিপিকে যখন আমি আমাদের বাড়িতে নিয়ে আসি, বাবা তখন আমার সাথে খুব ঝগড়া করে, হ্যাঁ এটা কেমন কথা হইলো যে তুই এভাবে নিয়ে আসলি একটা বিবাহিতা মেয়েকে, এভাবে তো নিয়ে আসতে পারে না, অপরাধ তো তোর, অন্যায় তোর, তুই যেন ওকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ খাওয়াইলি। আমি তখন বাবাকে বললাম ওকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ আমার এই বোন যদি বেঁচে থাকে তাহলেই তো সব কিছু ঠিক হবে, ও যদি মরে যায় তাহলে কি হবে বলো। কারণ যদি ওকে এরকম ঔষধ খাওয়ানো হয়, ও ঔষধ আমি না খাওয়াইতাম তাহলে বাচ্চা প্রসবের সময় লিপে 100% মারা যাইতো। মৃত্যুর হাত থেকে আমি আমার বোনকে বাঁচিয়েছি। আমার বাবা তখন বলে জন্ম মৃত্যু হচ্ছে আল্লাহর হাতে এবং তুই এটা কিভাবে রক্ষা করতে পারবি। বাবার সাথে ঝগড়াঝাটি করে আমি তখন লিপিকে ঘরে রেখে দিলাম। আমি বললাম যে তুই এই বাড়িতেই থাকবি, তোর যত রকমের খাবার দাবার থেকে শুরু করে কাপড় চোপড় থেকে তোর হাত খরচ সমস্ত কিছু আমি দেব, তোকে কখনো কোথাও কারো কাছে হাত পাততে হবে না, কোথাও যেতেও হবে না। এই কথা বলে আমি তখন লিপিকে আমার কাছে রেখে দিলাম আমার বাড়িতে। তারই এক সপ্তাহ পরে তখন ওই ভণ্ড কবিরাজ আমাদের বাড়িতে আসে এবং আসার সময় তিনি আমাদের এলাকার আরও কিছু লোকজনকে নিয়ে আমাদের বাড়িতে আসে। রাত প্রায় 8টার দিকে উনি আমাদের ঘরে আসে। আসার পরে লিপিকে ডাকে, বাবার সাথে কথাবার্তা বলে। তখন গ্রামের মানুষগুলো আমার বাবাকে বোঝাচ্ছিল যে দেখেন কবিরাজের সাথে আপনার মেয়ের বিয়ে হয়েছে, আপনার ছেলে একতরফা জোর করে ওই কবিরাজের বাড়ি থেকে আপনার মেয়েকে নিয়ে আসতে পারে না, এটা কোনো আইনে নাই। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হবে, মারামারি হবে, ফাইটিং হবে, কিন্তু দিন শেষে তারা এক থাকবে, এটাই তো স্বাভাবিক। সেখানে আপনার ছেলে কেন এইভাবে মেয়েটাকে নিয়ে আসলো, এটা কোনোভাবে আমরা কাম্য করি না এবং এটা কোনোভাবে হতে পারে না, এটা চরম পরিমাণের অন্যায় অপরাধ এবং এই অপরাধ আমরা মেনে নিতে পারি না। আপনি যেভাবেই পারেন আপনার মেয়েকে কবিরাজের হাতে তুলে দেন। এই কথা বলে আমার বাবা তখন আমাকে খুব জড়িয়ে ধরে আমাকে বুঝিয়ে বলে যে দেখ এটা আসলে মোটেও ঠিক না, কারণ ওর বিয়ে করছে, ওর ঠিক আছে তাহলে বয়স হলে তারপরে তখন আমার বাবা এখানে আবার একটা প্রস্তাব রাখে যে আমার মেয়ের বয়স তো অনেক কম এবং এই কম বয়সে যদি আমার মেয়ে মা হতে যায় তাহলে আমার মেয়েটা মারা যেতে পারে। সেখানে কবিরাজ সবার কাছে ওয়াদা করে যে সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত লিপির কোনো বাচ্চা নেবে না, এটা উনি ওয়াদা করে তারপরের দিন সকালবেলা লিপিকে নিয়ে উনি পুনরায় আমাদের বাড়ি থেকে আবার ওনাদের বাড়িতে চলে যায়। ওনাদের বাড়িতে গিয়ে তখন আরও কয়েকটা মাস ভালোই কাটে, 2 থেকে 3টা মাস মোটামুটি ভালোই কাটে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে ঠিক এই 2-3 মাস পরেই এক নতুন ঘটনা এই কবিরাজ শুরু করে। নতুন ঘটনাটা হচ্ছে এরকম, লিপিকে দিয়ে বিভিন্ন রকমের জিন চালান উনি করে, মানে বিভিন্ন মহিলাদের গায়ে বা যাদের শারীরিক অবস্থা খুব খারাপ, মানে খুব দুর্বল, তাদেরকে উনি ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্টের সময় জিনটাকে তাদের শরীর থেকে আমার বোনের শরীরে মানে লিপির শরীরে পোষ করানোর পরে ওই জিনের সাথে উনি কথা বলে এবং লিপিকে দিয়ে উনি তখন রমরমাট ব্যবসাও শুরু করে। দূর দূরান্তে জিন ছাড়ানোর জন্য যখন উনি যায় উনি লিপিকে সাথে করে নিয়ে যায় এবং সেখানে গিয়ে উনি জিন ছাড়ায় এবং জিনের কাজ উনি করে। এই ব্যাপারগুলো ঠিক লিপির শ্বশুরবাড়ি থেকে লোকজনের মাধ্যমে আমি খবর পাইলে পরে আমি তখন খুব রাগ করে যে একবার তো আমার বোনকে এমন অবস্থা করলো মাইরা টাইরা, তার উপরে এখন আবার আমার বোনকে দিয়ে সে এই ধরনের ব্যবসা করাচ্ছে, এটা তো মোটেও হতে পারে না, এটা তো কোনোভাবেই সম্ভব না, এর তো একটা প্রতিকার করা দরকার। এবার আমি রেগে মেগে পুনরায় আবারও সেই বাড়িতে গেলাম আমার বোনকে নিয়ে আসবো। কিন্তু সেই বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে আমার বোনের অবস্থা ঠিক আগের মতো, মানে এত পরিমাণের অসুস্থ, এত পরিমাণের নাজেহাল, সে আমার সাথে ঠিকমতো কথাও বলতে পারে না। কথা বলতে গেলে তার মুখের কথাগুলো আটকায়া যায়, চেহারাটা একদম শুকিয়ে গেছে।
চোখ দুটো গর্তের মধ্যে ঢুকে মনে হয় যেন ও পাগল হয়ে গেছে। ওর দিকে তাকায় আমি তখন মনে মনে চিন্তা করি যে আমার বোনটার অবস্থাটা এরকম কেন হলো। এই ভণ্ড প্রতারক কবিরাজ আমার বোনের জীবনটাকে পরিপূর্ণভাবে নষ্ট করে দিল। আমি তখন কাঁদি এবং নিজের মনকে নিজে বুঝাই। আমি আমার বোনকে বলি যে শোন, এই পরিবার যদি তুই থাকিস তোর ওরা মেরে ফেলবে। একবার তোরে দেওয়া কবিরাজি করায়, আবার তোর পেটে বাচ্চা দেয়, আবার এইটা করে আবার ওইটা করে, তুই আমার সাথে চল। ও আমাকে বলে কোথায় যাব? একবার তো গেছিলাম, বাবা কি আমাকে রাখতে পারছে? আমাকে এই কবিরাজ আবার নিয়ে চলে আসছে। এখন তুমি যেখানেই নিয়ে যাবা সেখান থেকেই তোমাকে ওই কবিরাজ নিয়ে আসবে। আমি তখন বললাম তুই কষ্ট করে অন্তত একটা মাস থাক, আমি একটা মাসের ভিতরে তোর জন্য একটা ভালো ব্যবস্থা করব। আমি ওখানে বললাম যে তোরা যদি কোথাও নিয়ে যাইতে চাই তুই যাইস না, তুই দূরে দূরে থাকবি, কবিরাজের সাথে খুব একটা মিশবি না, এবং উনি তোকে যেখানে নিয়ে যেতে চাই সেখানে তুই একটু কম কম যাবি। এটা আমি ওকে বোঝাই। বোঝানোর পরে আমি তখন বাড়িতে আসি। আচ্ছা চিন্তা করি যে কী করা যায়। আর আমি যে গণনার কাজ করি, এই গণনার কাজ করতে করতে গ্রামে যাই, গ্রামে হাঁটি, সেখান থেকে মানুষের হাত দেখি 2-4 টাকা ইনকাম করি। সেই টাকা দিয়ে তো আমি লিপিকে কোথাও ভাড়া বাসা রাইখো চালাইতে পারবো না। এই পরিকল্পনা করে আমার পারিবারিক, আমার বংশগত ব্যবসা বাদর দিয়ে হাত দেখানোর কাজটা আমি তখন ছেড়ে দিই। হাটটা ছেড়ে দিয়ে আমি তখন রংপুর শহরে চলে যাই। রংপুর শহরে গিয়ে ওখানে একটা হচ্ছে বিভিন্ন ধরনের তাবিজ, তুমানের যেই তাবিজের যেই খোল, তারপরে এটা সেটা চামড়া টামড়া, বিভিন্ন ধরনের জিন ভৌতিকের কাজ করার জন্য কিছু জিনিসের প্রয়োজন, ওই জিনিসগুলো একটা দোকানে বিক্রি করে, যেটাকে আমরা গ্রামের ভাষায় বাইন্ডার দোকান বলি। আমি তখন ওই বাইন্ডার দোকানে একটা চাকরি নিই এবং চাকরি নেওয়ার সময় বাইন্ডার দোকানদার আমাকে বলে যে তুই হঠাৎ করে আমাদের এখানে চাকরি কেন নিচ্ছিস, তোর বাঁদর দিয়ে হাত দেখানো কী হলো? আমি তখন বললাম যে আমার বাঁদরটা অনেক অসুস্থ এবং বাঁদর কেনার মতো টাকা এখন আমার কাছে নাই। এই জন্য আমি ভাবতেছি ওই অসুস্থ বাঁদরটাকে বিক্রি করে দিয়েছি, এখন আমি আপনার এখানে কাজ করব এবং করে কিছু টাকা পয়সা ইনকাম করবো। আফটার দ্যাট আমি পুনরায় আবার ওই বাঁদরে দিয়ে হাত দেখানোর কাজটা শুরু করব। এটা আমি ওনাকে বললাম, বাইন্ডার দোকানের ওই দোকানদারকে বললাম। বলার পরে তিনি তখন আমাকে বলে যে ঠিক আছে, তাহলে তো আমার দোকানে কাজ কর, আমার দোকানে থাক এবং ওভাবেই থাক। আমি তখন ওনার দোকানে কাজটা পার্মানেন্টলি নিয়ে নিলাম এবং এই কাজটা ওনার দোকানে নেওয়ার টার্গেটে হচ্ছে যে আমি লিপিকে ওই ঘর থেকে নিয়ে আসবো। পরিশেষে আমি তখন তার 3 থেকে 4 দিন পরে আমি খবর পেলাম যে ওই কবিরাজ নাকি দূরে কোথাও গেছে জিন ছাড়ানোর জন্য। আমি তখন ওই লিপির বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি সকালবেলা কবিরাজের বোনের সাথে, কবিরাজের একটা ছোটো বোন আবার ওই বাড়িতে থাকে, ওই ছোটো বোনের সাথে কথাবার্তা বলে আমি তখন বললাম যে আমার মা অসুস্থ, আমার মাকে দেখতে আমি লিপিকে নিয়ে যাব, মা আমাকে পাঠাইছে। এই কথা বলে আমি তখন লিপিকে নিয়ে ওই বাড়ি থেকে চলে আসি। বাড়ি থেকে আমি তখন লিপিকে নিয়ে সরাসরি আমি রংপুর শহরে চলে যাই, যেখানে আমি একটা চাকরি নিয়েছিলাম। সেই শহরের ওই দোকানের পাশে আমি তখন একটা ছোট্ট ঘর ভাড়াও করি। সেখানে আমি তখন লিপিকে উঠাই। লিপি তখন ওখানেই ওঠে। ও তখন খুব ভালো থাকে। ওর অবস্থা তখন আস্তে আস্তে একটু করে ভালোর দিকে যাচ্ছিল। খাবারের জন্য ফল ফ্রুট থেকে শুরু করে যত যাই লাগে আমি তখন লিপিকে দিচ্ছি, এটা ওইটা এনে দিচ্ছি। ও খাবার খাচ্ছে, আস্তে আস্তে করে ও নিজেকে একটু করে ডেভেলপ করতেছে, একটু করে ভালো অবস্থানের দিকে যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমি ওকে অন্তত ভালো একটা লাইফে আনতে পারছি, ভালো একটা জীবনে আনতে পারছি। ও তখন এই জীবনে অনেক বেশি হ্যাপি আছে। ওর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমার ঘরে ওখানে খাচ্ছে দাচ্ছে থাকতেছে। যদিও আব্বা আম্মা আমাকে বারবার বলতেছে যে লিপি কই গেল, লিপিকে তুই নিয়ে আসছিস, লিপিকে কোথায় রাখছিস। আমি কারো কাছে কিছুই বলি না, আমি প্রত্যেকের কাছে ব্যাপারটা লুকাই, কারণ আমার বাবার কাছে বলে তো কোনো লাভ নাই। এর আগেও বাবার কাছে বলেছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বাবা বরাবরের মতো কবিরাজের পক্ষেই থাকে। কবিরাজ যেটা করতে বলে আমার বাবা সেটাই করে। এজন্য একতরফা কবিরাজকে বিশ্বাস করার কারণে আমি তখন লিপির ওই শ্রদ্ধা গোপন জায়গার কথাটা আমার বাবাকে বললাম না বলে আমি তখন লিপিকে ওখানেই রাখলাম। রেখে আমার মতো করে আমি তক্ত তালাশ করতেছি। এরকম করে প্রায় 1 বছরের মতো লিপি আমার এখানে থাকে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, এই 1 বছরের মাঝে ওই কবিরাজ নতুন করে আরেকটা বিয়ে করে ফেলে। যদিও লিপির সাথে তার কোনো ছাড়াছাড়ি হয়নি, কোনো ডিভোর্স তালাক ওরকম কিছুই হয়নি, কিন্তু এরপরও সে আরেকটা বিয়ে করে। যাই হোক, লিপি তখন আমার এখানেই থাকতেছে, চলতেছে। তো চলাফেরা করতে করতে আসলে এভাবে বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু তারপরও কেন জানি লিপির প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। ও যে সুন্দর সুন্দর জামাগুলো পরে, দেখতে অনেক সুন্দর ছিল, অনেক বেশি সুন্দরী ছিল। ভালো ভালো জামা কাপড় পরে, সব কিছু মিলিয়ে তাকে আমার অনেক ভালো লাগে। আমি তখন মাঝে মাঝে তাকে নিয়ে সিনেমা দেখতে যাই, এখানে সেখানে ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় আমি তার সাথে যাই এবং তার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। ও রান্নাবান্না করে, আমি খাই। আমাদের সম্পর্কটা আমি জানি না তখনও কি ভাই বোনের পর্যায়ে আছে নাকি অন্য কোনো পর্যায়ে চলে গেছে। এইরকম করে চলতে চলতে আমি একদিন লিপিকে জিজ্ঞেস করলাম, সন্ধ্যার সময় যখন আমরা খাবার খাচ্ছিলাম দোকান থেকে আসার পরে, আমি তখন বললাম যে লিপি, তোর আমার সম্পর্কটা কি আজও ভাই বোনের মধ্যে আছে? ও তখন কিছু বলে না, নিচের দিকে তাকায় থাকে। আমি তখন লজ্জা শরমের মাথা সব কিছু ভুলে আমি বললাম যে লিপি দেখ, তুই কিন্তু আমার আপন বোন না, আমার বাবা তোকে কোথায় থেকে
পেয়ে আনছে, তুই যেটা জানিস। ও বলে জানি। আমি তখন বললাম তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। ও বলে হ্যাঁ আমি তাও জানি। আমি তখন বললাম তাহলে আমি কিন্তু চাইলে তোকে বিয়ে করতে পারি, কারণ আমি যদি তোকে বিয়ে করি দেখা যায় যে অনেক ভালো হবে, কারণ দেখ তোকে আমি অন্য কোথাও বিয়ে দিতে পারবো না, অন্য কেউ তোকে বিয়েও করবে না, বা এই সময়ে তোকে অন্য কোথাও বিয়ে দিতে গেলে আব্বাও খুব ঝামেলা করবে। তো ঠিক আছে তুই যদি আমার ঘরেই থাকবি, আমার কাছেই থাকবি, তাহলে আমি তোকে বউ বানিয়ে রাখতে চাই। লিপির সাথে কিন্তু আমার বয়সের পার্থক্য অনেক বেশি। এরপরেও যখন এইভাবে বললাম ও তখন কোনো কিছু বলে না, নিচের দিকে তাকায় থাকে, মানে কিচ্ছু বলে না। পরে পাশের ঘরের একটা কাকি আছে, কাকি মানে উনি আমাদের এখানে সবসময় আসে এবং আমাদের এই সম্পর্কের ব্যাপারগুলো উনি পরিপূর্ণভাবে সব কিছু জানে। জানার পরে আমি তখন ওনাকে বললাম যে কাকি এই ঘটনা আপনি কি বলেন। উনি তখন আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, মানে ওই মসজিদের একজন হুজুর ছিল। আমি তখন হুজুরের কাছে যাই, গিয়ে এই বিস্তারিত ঘটনাগুলো সব কিছু হুজুরকে বলি। এটা রংপুরের একটা হুজুর, মানে সমস্ত ব্যাপারগুলো বলি যে এই ঘটনা, এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি কি লিপিকে বিয়ে করতে পারি কিনা। হুজুর তখন এক দেখে আমাকে বলে দিয়েছে হ্যাঁ আপনাকে বিয়ে করতে পারেন, কারণ শরীয়ত মোতাবেক সে আপনার বউ হওয়ার যোগ্য। এরকম করে কবিরাজ যখন আমাকে বলার পরে ওই দিন হুজুর যখন আমাকে বলে দেন আমি ওই দিন রাতের বেলায় লিপিকে বিয়ে করি। সেদিন রাতের বেলায় আমি তখন লিপিকে বিয়ে করি এবং ওই এলাকার কিছু গণ্যমান্য লোকজন রেখে কাবিন করে কলমা করে আমি তখন ওকে বিয়ে করি। কিন্তু এখানে অবাক করা ব্যাপার হচ্ছে বিয়ের পরের দিনে খবরটা আমার গ্রামের বাড়িতে চলে যায়। ব্যাপারটা আমার গ্রামের মানুষজনের মাধ্যমে আমার বাবা মা যখন জানতে পারে তখন ও মানে গ্রামের মানুষ তখন এই ব্যাপারটা নিয়ে চিজি করতে শুরু করছে যে আমি বোনকে বিয়ে করে ফেলছে, আমি আমার বোনকে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে নিয়ে বিয়ে করছি। মানে এইটা পুরো গ্রামে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত পুরো গ্রামে ছড়িয়ে যায়, কারণ আমাদের গ্রামে অনেকেই জানে না যে লিপিকে আমার বাবা এক জায়গা থেকে পালায় আনছে, মানে লুকে আনছে, বা লিপিকে আমার বাবা পাইছে, ও আমাদের কুড়িয়ে পাওয়া বোন। এটা অনেকেই জানে না, না জানার কারণে পুরো গ্রামে তখন এই জিনিসটা ছড়িয়ে পড়লো যে আমি আমার বোনকে গোপনে পালিয়ে নিয়ে তারপর বিয়ে করে ফেলেছিলাম। খুব সমস্যা সেই মুহূর্তে হচ্ছিল, সবাই অনেক মানে অনেক রকমের প্রবলেম করতেছিল বাড়িতে। এই খবরগুলো আমার কাছে আস্তে আস্তে আসতেছিল। একটা পর্যায়ে তখন গ্রামের পঞ্চায়েত মানে গ্রামের সব মানুষ মিলে একটা দরবারের আয়োজন করলো। ওই দরবারে আমার বাবা মা সহ আমার দাদা দাদি এছাড়া আমার ছোটো দুটা ভাইকে দরবারে হাজির করলো। হাজির করার পরে বললো যে আমরা একটা সমাজে বসবাস করি, এটা আমাদের সমাজ, এই সমাজে আপনার ছেলে যেই কাজ করেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে আপনি আমাদের সাথে একই সমাজে বসবাস করতে পারেন না। আমার বাবা তখন বললো যে আমার ছেলে যে কাজটা করেছে এটা তো আমি করি নাই, আমার ছেলে যে অন্যায় করেছে আপনারা যদি চান যে অন্যায়ের বিচার আপনারা করেন, কিন্তু বিচার না করে আপনি হঠাৎ করে এরকম কথা কেন বলতেছেন। ওই কবিরাজ তখন ওই গ্রামের মানুষ, গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তখন বলতেছিল যে দেখেন আমরা যেটা বলেছি সেটাই হবে, আপনারা এই গ্রামে থাকতে পারবেন না, আর যদি এই গ্রামে আপনারা থাকেন তাহলে আপনারা পরিপূর্ণভাবে একগড়া হয়ে যেতে হবে। একগড়া মানে আপনারা পুরো একগড়া থাকবেন, আপনাদের সাথে কেউ কোনো কথা বলবে না এবং আপনাদের সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না, এবং আপনারা কারোর সাথে কথা বলতে পারবেন না। এই কথা বলে আমার বাবা মাকে তখন একগড়া করে দেয়, তাদের সাথে কেউ কথা বলে না, তাদের দেখলেও কেউ কথা বলে না। মানে এমন একটা পরিস্থিতি হয়ে যায় যে রাস্তা দিয়ে নাকি আমার বাবা হাঁটতেছে, কোনো লোকের সাথে কথা বলতে গেলে ওই লোকটা আমার বাবার সাথে কথা বলে না। আমার বাবা মসজিদে নামাজ পড়তে যেতে দেয় না, আমার বাবা সবসময় মসজিদের বাইরে নামাজ পড়তে হয়, মসজিদের ভিতরে আমার বাবাকে ঢুকতে দেয় না। চায়ের দোকান থেকে শুরু করে মুদির দোকান এবং মুচির দোকানে পর্যন্ত আমার বাবাকে মূল্যায়ন করে না। প্রতিটা জায়গায় আমার বাবাকে মানুষ ছি করে অপমান করে। এমন করে একদিন হঠাৎ করে আমার বাবা ওই পাইনের দোকানে কোত্থেকে জানি চলে আসে, আসার সময় একটা লাঠি নিয়ে আসে। আমি তখন ক্যাশে বসে থাকি, ওই লাঠি নিয়ে এসে ক্যাশে আমাকে পিটাইতে শুরু করে, এমনভাবে পিটায় আমার শরীর থেকে প্রায় রক্ত বের হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তখন ওখান থেকে বের, আমাকে বলে ওই মাইয়া কই, ওইটা আমাকে বলে। আমি তখন বলি ও ঘরে আছে। আমার বাবা তখন আমার সাথে বাসায় যায় এবং বাসায় গিয়ে একইভাবে লিপিকেও তখন পিটাইতে শুরু করে। আমার বাবা তখন বলতেছে যে এই মুহূর্তে এই মেয়েকে তার স্বামীর কাছে দিয়ে দেবে। আমি তখন বললাম যে কোন স্বামীর কাছে? আমার বাবা বলে যেই লোকের সাথে তার বিয়ে হয়েছে ওই কবিরাজের কাছে। আমি তখন বললাম কবিরাজ তো অলরেডি বিয়ে করে ফেলছে অন্য জায়গায় কবিরাজ বিয়ে করে ফেলছে, তো সেই কবিরাজের কাছে আমি লিপিকে কেন আবার দিতে যাব? আমার বাবা বলে যে লিপির সাথে কবিরাজের কোনো ছাড়াছাড়ি হয়নি, কোনো ডিভোর্স হয়নি, কোনো তালাক হয়নি, তুই ওই কবিরাজের কাছে লিপিকে দিয়ে দে। আমি তখন বললাম বাবা কলমা কাবিন করে আল্লাহকে হাজির নাজির করে আমি লিপিকে বিয়ে করছি, সো তুমি চাইলে তুমি বললে আমি লিপিকে এইভাবে দিয়ে দিতে পারি না। আমার বাবা তখন আমার উপরে খুবইভাবে খেপে গেল। আমার বাবা বলল আমি যেটা বলেছি সেটাই হবে, আমার কথার বাইরে এক বিন্দু এদিক সেদিক কোনো কিছুই হবে না, আমি যেভাবে বলেছি এভাবে তুই লিপিকে দিয়ে দিতে হবে। বাবার সাথে আমি আর পেরে উঠলাম না। একটা পর্যায়ে বাড়ি থেকে তখন মা সহ ছোট দুইটা ভাই এছাড়া আমার নানু বাড়ি থেকে আরও কয়েকজন লোক আমাদের ওই ঘরে চলে আসেন।
সবাই মিলে তখন আমাকে বোঝাচ্ছিল যে গ্রামে যদি বসবাস করতে হয় তাহলে কোনোভাবে লিপিকে আমার কাছে রাখা যাবে না, লিপিকে আমার কাছ থেকে দিয়ে দিতেই হবে, কারণ লিপিকে না দিলে ওই গ্রামে আমরা বসবাস করতে পারবো না, ওই গ্রাম থেকে আমাদেরকে বের করে দিবে এবং গ্রামের মানুষ দিনের পর দিন আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে, এই গ্রামে বসবাস করা আমরা কোনোভাবেই পারবো না। এমন করে তখন প্রতিটা মানুষ আমাকে বোঝাচ্ছিল, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে বোঝাচ্ছিল যে এই কাজটা করো, ওকে ছেড়ে দাও, ওকে ওর মানে স্বামীর কাছে যেতে দাও। এরকম করে তারা সারা রাত আমাদের এখানেই থাকলো। পরের দিন সকালবেলায় কবিরাজকে কে জানি খবর দিয়ে বসলো। ওই কবিরাজ রংপুরের আমার ওই ছোট্ট করে ঘরে চলে আসলো। আসার পরে এখান থেকে উনি লিপিকে নিয়ে যাবে। আমি তখন কোনোভাবে এটা মানতে পারতেছিলাম না। আমি বাবাকে বলছিলাম যে বাবা, আমরা তুমি এটা চরম পরিমাণের অন্যায় করতেছো, এটা অপরাধ করতেছো, এটা ঠিক না, কারণ ওই কবিরাজের কাছে গেলে লিপি কোনোদিনও ভালো থাকবে না। ওই কবিরাজ ভণ্ড প্রতারক, ও লিপিকে দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করায়, জিনভূতের ব্যবসা করায়, এটা মোটেও ভালো হবে না। কিন্তু আমার বাবা আমার কোনো কথাই মানলো না, আমার কোনো কথাই শুনলো না। বাবা একটা কথাই বলতেছে যে লিপিকে এখানে রাখা যাবে না, লিপিকে নিয়ে যেতে হবে। তখন লিপির কাছে একটা মোবাইল ফোন আছে, আমি একটা মোবাইল ফোন ওকে কিনে দিয়েছিলাম। সেদিন দুপুরবেলা ওই কবিরাজ পুনরায় আবারও লিপিকে রংপুরের ওই ছোট্ট বাসা থেকে আমার সামনে থেকে নিয়ে চলে যায়। তখন কিন্তু লিপি আমার বউ থাকে, আমার বিবাহিত স্ত্রী থাকে। আমাকে আবারও বাড়িতে নিয়ে যাওয়া হয়, আমি আবারও পুনরায় বাড়িতে চলে যাই। আমি এই বাইনার দোকানের কাছে ছেড়ে দিয়ে তখন বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আব্বা আম্মার সাথে থাকতেছি, কোনোভাবেই নিজের মনটাকে বুঝাইতে পারতেছি না। আমি এই কয়টা দিন লিপিকে এত বেশি ভালোবাসা দিয়েছি যেটা আমি বলে বোঝাতে পারবো না। চোখটা বন্ধ করলে লিপির মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি কথা বলতে পারি না, কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি। কেমন জানি আমি বোবা কান্নায় ভেঙে পড়লাম যে আমার ভালোবাসার মানুষটা এরকমভাবে আমার জীবন থেকে হারিয়ে যাবে, তা তো হতে পারে না। আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এরকম কান্না করি, প্রতিদিন লিপির সাথে ফোনে কথা বলি। আমি বলেছি আমি তো পারতেছি না। ও একই কথা বলেছে, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। এই কবিরাজ এখন আমাকে দিয়ে সে আগের মতো জিন ভূতের কাজই করাচ্ছে এবং উনি আমাকে দিয়ে বিভিন্ন রকমের আমার শরীরে তাবিজ তুমান দিয়ে তারপরে বিভিন্ন জিনের কাজ আমাকে দিয়ে করায়। একটা মাস দুজন দুই প্রান্তে খুব কষ্ট করে সময়গুলো কাটাই। 1 মাস পরে আমার কাছে মনে হলো যে আমি আর লিপিকে ছাড়া থাকতে পারবো না। মরতে হলে দুজনে একসাথে মরবো, আর বাঁচতে হলে একসাথে বাঁচবো। যতই কষ্ট হোক আমি লিপিকে নিয়ে আমি এই শহর থেকে, এই রংপুর ডিস্ট্রিক্ট থেকে আমি অনেক দূরে কোথাও চলে যাব। এমন পরিকল্পনা করে আমি তখন ঠিকই লিপির সাথে কথাবার্তা বলে একদিন রাতের বেলায় আমি পুনরায় ওই কবিরাজের বাড়ি থেকে লিপিকে নিয়ে আবারও পালাই। এবার আমরা রংপুর শহরে থাকি না, এবার আমরা সরাসরি ঢাকাতে চলে যাই। আমি ওই বাইন্ডার দোকানে চাকরি করা অবস্থায় ঢাকায় থেকে যে মাল আনতাম সেখানে আমার কিছু লোকের সাথে পরিচয় হয়। আমি ওইখানে আগে একটা বাসা ভাড়া করি, ফোনের মাধ্যমে কথাবার্তা বলে বাসা সব কিছু ঠিকঠাক করে আমি তখন লিপিকে নিয়ে ওই শহরে চলে যাই। ওই শহরে গিয়ে আমি তখন ওইখানে লিপিকে নিয়ে থাকতে শুরু করি। আমরা তো আগেই বিয়ে করছি, আমাদের মাঝে কোনো ডিভোর্স তালাক এরকম কোনো কিছুই হয়নি। সুতরাং আমরা ওখানে গিয়ে আবারও থাকতেছি, দুজন একই সাথে থাকতেছি। বাড়ির অবস্থা কি, ঘরের অবস্থা কি, এগুলো কিছুই জানি না। মোবাইল ফোন টোন সব কিছু বন্ধ করে দিয়েছি। এরকম করে থাকতে থাকতে হঠাৎ করে একদিন রাতের বেলায় লিপি মানে কি জানি বলতেছে, মানে গুনগুনিয়ে কি জানি বলতেছে। মানে আমি তখন তাকে জিজ্ঞেস করি তুমি কি বলতেছো। এটা বলার পরে ও তখন আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারে, এত জোরে থাপ্পড় মারে বলার মতো না। থাপ্পড় খাওয়ার পর আমি তখন ঘুরে পড়ি। মানে আমার কাছে মনে হয় যে নর্মাল কোনো মানুষ থাপ্পড় দিলে এভাবে থাপ্পড় দিতে পারে না। আমি তখন বললাম যে লিপি তোমার কোনো সমস্যা? ও তখন কোনো কথা বলে না, এ থেকে উঠে একটা চিৎকার দেয়, খুব জোরে একটা চিৎকার দিয়ে তখন অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে পাশের ঘর থেকে আমি তখন 2-1 লোক আছে, ওদেরকে ডাইকে আনি। ওরা সবাই ধরে, লিপিকে কেউ ধরে রাখতে পারে না। লিপিকে আমি দেখে বুঝে, যেহেতু আমি কবিরাজের কাজ করতাম, আমি তো গণকের কাজ করতাম, আমি এগুলো বুঝি। আমি বুঝতে পারছি লিপির সাথে বড় ধরনের কোনো একটা জিন হাজির হয়ে গেছে এবং ওই জিনের কারণে লিপি এরকমটা করতেছে। তখন দৌড়ে মসজিদে যাই, মসজিদে গিয়ে মসজিদে যে হুজুর আছে হুজুরকে ডাইকে নিয়ে আসি। ডেকে আনার পরে হুজুর তখন লিপির হাত ধরে এটা সেটা দেখতেছে যে জিন আছে। হুজুর তখন বলে যে ওনার সাথে খুব খারাপ আকারের একটা জিন আছে এবং এটা ওনাকে ভিতরে খুব কষ্ট দিচ্ছে, ওনার ভিতরে ওনাকে খুব কষ্ট দিচ্ছে। একটা কাজ করেন, অমুক জায়গায় চলে যান, ওখানে একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজটাকে নিয়ে আসেন। রাত তখন আনুমানিক প্রায় 2টার মতো 3টা বাজে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও নাই। রাজধানী ঢাকার ওই রাজকীয় রাস্তা আমি তখন দৌড়িয়ে গিয়ে ওই জায়গা থেকে কবিরাজটাকে ঘুম থেকে জাগায় বললাম যে আমার ওয়াইফ মারা যাচ্ছে, ওই কবিরাজটাকে নিয়ে আসে। কবিরাজের কাছে একটা মোটরসাইকেল ছিল, ওই মোটরসাইকেলের পিছনে করে কবিরাজ তখন আমার বাসায় আসে। আমার বাসায় আসার পর লিপির অবস্থা ঠিক একই রকম, যতই পানি পড়া দিচ্ছে, যতই দোয়া পড়তেছে, যতই মেরে ফেলার হুমকি দিতেছে, কিন্তু কোনোভাবে ওই জিনের হাত থেকে লিপিকে রক্ষা করতে পারতেছিল না।
লিপি যখন চিৎকার করে তখন ওর চোখগুলো একদম লাল হয়ে যায় এবং ও যে একটা মানুষ থাকে না ওর ভিতরে, তখন আমি এটা বুঝতে পারি। যাই হোক, ফজর পর্যন্ত কবিরাজ চেষ্টা করে, চেষ্টার পরে কবিরাজ জিনটা সরাইতে সক্ষম হয়ে আমাকে বলতেছে উনি আগে কী করতো, লিপি আগে কী করতো। আমি তখন ওই কবিরাজের কাছে আমাদের বিস্তারিত যে ঘটনাগুলো এগুলো সব কিছু বললাম। বলার পরে ওই কবিরাজ বলতেছে যে এর উপরে এমন একটা জিন চালান করছে যে আপনি ওকে কখনোই বাঁচাইতে পারবেন না এবং আপনি ওকে কখনো রাখতেও পারবেন না। আপনি একটা কাজ করেন, মেয়েটাকে তার স্বামীর কাছে দিয়ে আসেন, যে কবিরাজের সাথে সে থাকতো ওই কবিরাজের কাছে দিয়ে আসেন, কারণ আপনি তাকে রাখতে পারবেন না, আপনার পক্ষে তাকে রাখা সম্ভব না। আমি তখন বললাম কেন রাখতে পারবো না? ওই কবিরাজ আমাকে বলে যে দেখেন ওর উপরে যে জিনটা চালান করছে ওই জিনটা সরানোর ক্ষমতা আমার মনে হয় না যে অন্য কারো আছে, এবং ওর শরীরে রক্ত দিয়ে এই জিনটাকে বাধাই দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে আপনি কিছুই করতে পারবেন না। আমি তখন বললাম পারবো না কেন, আমিও তো মোটামুটি মন্ত্রতন্ত্র জানি। কবিরাজকে তখন বিদায় করলাম, হাতে কিছু টাকা পয়সা ছিল ওইটা দিয়ে। পরে আমি আমার মতো করে লিপিকে বোঝাচ্ছিলাম, প্রতি রাতে ঘুমানোর সময় মন্ত্রতন্ত্র পড়ে ঘুমাই, কিন্তু ফুটু দেই ওমা একই অবস্থা। রাতের আনুমানিক 2টা থেকে 3টার মাঝে এই জিনটা এসে ওর উপরে শোয়ার হয়, এবং জিনটা যখন ওর উপরে ভর করে ও তখন এই লাফ দিয়ে উঠে চিল্লা ফিল্লা এটা লাথি দিয়ে ফেলে দেয়, ওটা লাথি দিয়ে ফেলে দেয়, মানে প্রচণ্ড রকমের পাগলামি করে। এক পর্যায়ে ওই বাসার বাড়িওয়ালা আমাদেরকে বাসা ছেড়ে দেওয়ার নোটিশ দেয়, আমাদেরকে বলে যে আপনি এই বাসা ছেড়ে দেন, কারণ এই বাসায় আপনারা থাকতে পারবেন না, এরকম প্রবলেম। বাসা ছেড়ে দেওয়ার নোটিশ যখন দেওয়া হয় তখন আমি চিন্তা করলাম যে এখন আমি কোথায় যাব। এরপরে ওইরকম ঢাকা শহরে নতুন করে বাসা পাওয়াটাও খুব ডিফিকাল্ট, চাইলেও কিন্তু হুট করে বাসা পাওয়া যায় না। এরপরেও এদিক সেদিক খোঁজাখুঁজি করে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ একটা বাসা পাইলাম, এবং সেই বাসায় আমি তখন লিপিকে নিয়ে উঠলাম। একইভাবে ওই রাতের বেলায় লিপির উপরে এটা এসে শোয়ার করে, মানে লিপির উপরে ভর করে, এবং ভর করার পরে লিপি তখন এগুলো শুরু করে, এই পাগলামি এটা সেটা শুরু করার পরে ওই বাসাটাও আমাকে ছেড়ে দেওয়ার নোটিশ দেয়। আমি তখন তৃতীয় একটা বাসায় উঠি। তৃতীয় বাসায় যখন উঠি ওই হুজুর, মানে ওই বাসাটা একটা বাড়িওয়ালাটা একজন হুজুর ছিল আর কি, উনি মোটামুটি একটু মানে অনেক ভালো টাইপের মানুষ, উনি ওই ব্যাপারগুলো বুঝতে পারে। উনি বুঝতে পেরে আমাকে বলে যে আমি আপনার ওয়াইফকে সাহায্য করবো, আপনি চিন্তা করবেন না। ঠিক যখন ওকে জিনটা ধরে আমি তখন হুজুরকে ডাইকে আনি, হুজুর তখন আসে। মানে ওনার নাম ছিল আব্দুল কারি। এই কারি সাহেব যে এত ভালো একজন লোক ছিল আমার জীবনে আমি এরকম দেখি নাই। রাত 3টা বাজে আমি যাই দরজার মধ্যে খালি কারি সাহেব বলে একটা আবার ডাক দিতাম। ঢাকা শহরে একজন বাড়িওয়ালা, উনি তখন দৌড়ে ঘর থেকে উঠে যেত, উঠে এসেই হচ্ছে আমার সাথে বসতো, আমার সাথে কথা বলতো, এবং লিপিকে উনি ওনার নিজের মেয়ের মতো সেবা যত্ন করতো। এই ব্যাপারগুলো আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগতো। এমন করতে করতে কিন্তু সেবা যত্ন করতেছে, তাবিজ তুমান দিতেছে, যত্ন করতেছে, কিন্তু কোনোভাবেই লিপিকে পরিপূর্ণভাবে সুস্থ করতে পারে না। হয় না যে একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ হবে, কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ করতে পারে না। তাবিজ তুমান, তাবিজ কবজ যত যাই করুক না কেন, লিপি একেবারে সুস্থ হয়ে ওঠে না। তখন নিজের মাঝে অনেক টেনশন কাজ করতেছিল যে আসলে কি করা যায়, কিভাবে এই পথ থেকে লিপিকে আমি ফিরে আনতে পারবো, মানে ভালো করতে পারবো। হয় না একটা মাসের মতো কেটে যায়। ওই 1 মাসে 1 বিন্দু পরিমাণ লিপির মাঝে পরিবর্তন আসে না। আমি লিপির ওই হাজব্যান্ড কবিরাজের সাথে ফোনে পর্যন্ত কথা বলি যে দেখেন আপনি ওর উপরে যে জিনটা চালান করছেন এই জিনটাকে আপনার কাছ থেকে নিয়ে যান, কারণ হচ্ছে আমি এভাবে আর থাকতে পারতেছি না, আমাদের শারীরিক মানে মানসিক অনেক সমস্যা হচ্ছে, আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, অনেক কিছু বলি। উনি তখন আমাকে বলতেছে যে এইগুলোর জন্য আমি দায়ী না, এগুলোর জন্য কোনোভাবে আমি দায়ী না, এগুলোর জন্য তুই দায়ী, কারণ তুই ওকে নিয়ে গেছিস, তোর কারণে ওর জীবনটা নষ্ট হয়েছে, এবং তোর কারণে আজকে ওর এই করুণ পরিণতি। ওকে তুই যেখানেই রাখবে ওকে তুই বাঁচাতে পারবি না, ও মরে যাবে, আজ হোক কাল হোক মরে যাবে, ওকে তুই রাখতে পারবি না। এগুলো কবিরাজ আমাকে বলে। আমি যতভাবেই কবিরাজকে বোঝাই, কবিরাজ আমার কোনো কথা বুঝতেও রাজি নেই বা আমার কোনো কথা শুনেও না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আসলে লিপির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এত যে খারাপ হয়, লিপি শোয়া থেকে উঠতে পারে না, ঘুম থেকে উঠতে পারে না, এবং আমি নিজে কাজ করে দোকানে কাজ করি, সেখান থেকে বাসায় যাই, নিজে রান্নাবান্না করে ঘর দুয়ার পরিষ্কার করে কাপড় চোপড় ধুই, এবং একটা রাতও ঘুমাইতে পারি না। প্রতিটা রাতে জাস্ট চোখটা একটুখানি তন্দ্রায় আসলেই হঠাৎ করে ওর উপরে জিনটা এসে ভর করে, এবং জিনটা ভর করার পর আমি তখন পাগল হয়ে যাই, কখনো পানি পড়া, কখনো এইটা কখনো ওইটা, মানে কি করব না করব নিজেও বুঝতে পারি না। মানে এত যে চেষ্টা করি কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয়ে ওঠে না। এরকম করতে করতে একদিন মঙ্গলবার রাতের বেলায় আমরা একসাথেই ঘুমাইছিলাম, বাট সেদিন এই জিনটা আর আসে নাই ওর উপরে। মঙ্গলবার রাতের বেলায় জিনটা আসে নাই। আমি রাত 2টা পর্যন্ত মানে সজাগ যে জিন আসলে আমি দোয়া পড়বো, আবার আমাকে ওই মানে বাড়িওয়ালা দোয়া টোয়া শিখিয়ে দিয়েছে যে এগুলো পরে ফুটো দিবেন তাহলে চলে যাবে। তো এমনি তখন ওই দোয়া টোয়া পরে ফু দিব, এই জন্য আমি বসে আছি। রাত 2টা বাজে দেখলাম যে জিনটা আর আসে নাই, ওর উপরে আসতেছে না। ও আমাকে বলতেছে মনে হয় আজকে আর আসবে না, বা আমার শরীরটা আজকে একটু ভালো লাগতেছে, আজকে আমরা ঘুমাইছে এটা বলে। তো পরে ও আর আমি ঘুমাই যাই, একসাথে ঘুমানোর পরে আমি কিন্তু আবার 5 ওয়াক্ত নামাজ পড়তাম, নামাজ কখনো কাজা করতাম না। তো যখনই হচ্ছে আমি দূর থেকে ফজরের আজানের শব্দ শুনতে পাই আমার তখন ঘুমটা ভেঙে যায়, আর আমি ফজরের আজানের শব্দ শুনলে অটোমেটিক্যালি আমার ঘুম ভেঙে যায়, মানে চোখ ধরে রাখতে পারি না।
ঘুম ভাঙার পর আমি তখন লাফ দিয়ে উঠি। উঠার পরে পাশের দিকে তাকিয়ে দেখতেছি যে আমার লিপি আমার পাশে না এবং পাশের বালিশটা খালি। আমি তখন এই দৃশ্যটা দেখতে পাওয়ার পরে আমি তখন অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, লিপি কই গেল, ও কোথায় গেল। মানে আমার বলার মতো আর কোনো ভাষা আসছে না আমার মুখ থেকে। আমি তখন দৌড়ে ওই মানে দরজাও খোলা ছিল, যে বের হয়েছে দরজা খুলে বের হয়েছে, দরজাও খোলা, দৌড়ে গেলাম ওই বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালাকে গিয়ে দেখলাম যে বাড়িওয়ালা মসজিদে চলে গেছে নামাজ পড়ার জন্য। আমি তখন দৌড়ে মসজিদে গেলাম। তখন জমাত শুরু হয়ে গেছে, যে সবাই দাঁড়ায় যাচ্ছে, বাট আমি জমাতে দাঁড়াইলাম না, নামাজ পড়লাম না। নামাজটা না পড়ে আমি তখন রাস্তার মধ্যে হাঁটতে শুরু করলাম, যে আমি এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছি যে দেখি না কোথাও পাই কিনা বা কোথাও ওকে পাওয়া যায় কিনা। এদিক সেদিক বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, বাট কোনোভাবেই কোনো জায়গায় আমাকে পাচ্ছি না। না পাওয়ার পর তখন নিজের মাঝে খুব খারাপ লাগা কাজ করতেছে যে কী ব্যাপার, ও কোথায় গেল এবং যাবেটা কোথায়, এরকম করে খুঁজে না পাইতে মানে একটা সময় এত খারাপ লাগা কাজ করতেছে যে ও কোথায় চলে গেল। তখন চারদিকে আলো ছড়াচ্ছিল, মানুষ টানুষ বেরোয়ছিল। ওই বাড়িওয়ালা তখন মসজিদ থেকে বেরোয়েছে, বেরোয়ার পর বাড়িওয়ালার কাছে আমি গেলাম, গিয়ে বললাম যে হুজুর এই ঘটনা, আমার বউ তো কালকে রাতে চলে গেছে। উনি তখন আবার ওই তন্ত্র মন্ত্রগুলো ভালো পারতো। উনি তখন ওই মসজিদের মধ্যে বসে কোরআন শরীফ সামনে নিয়ে বসে উনি প্রায় 10-15 মিনিটের মতো কী পরে টোরে আমাকে ফুটো দিয়ে উনি তখন বলে যে আপনার বউয়ের আশা আপনি ছেড়ে দেন, আপনার বউকে নিয়ে গেছে। আমি তখন বললাম কে নিয়ে গেছে? বলে জিনেরা নিয়ে গেছে। যে জিনটা ওর সাথে থাকতো ওই জিনটাই নিয়ে গেছে এবং কে জিনের দেশে নিয়ে গেছে এবং ওই দেশ থেকে ওকে আপনি আনতে পারবেন না এবং তার মৃত্যু ওখানেই ঘটবে। তাকে তারা বিভিন্ন মাধ্যমে তাকে ভুলিয়ে ওখানে রাখবে, আপনি আর তাকে পাবেন না। আমি তখন বললাম এটা আপনি কী বলতেছেন, এটা আপনি কেমন কথা বলতেছেন যে আমার বউ ও তো মানুষ, ও কী করে জিনের দেশে থাকবে? বলে হ্যাঁ, ওদের দেশে এরকম অনেক মানুষকেই তারা নিয়ে যায়। যেমন পরীরা যদি কোনো ছেলেকে পছন্দ করে তাদেরকে নিয়ে যায় এবং জিনেরা যদি কোনো নারীদেরকে পছন্দ করে তাদেরকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে আমরণ মানে অমিত্র পর্যন্ত এখানে রেখে দেয়। আপনার ওয়াইফকে নিয়ে গেছে, আপনার ওয়াইফকে আপনার পাবেন না। আমি তখন বললাম এটা কেমন কথা? আমি তখন ওই কবিরাজের কথা বিশ্বাস করলাম না। বিশ্বাস না করে আমি তখন আর দেশ না পেয়ে দৌড়ে আমাদের রংপুরের ওই গ্রামে চলে গেলাম। গাড়ি করে গ্রামে গেলাম, গিয়ে দেন বাবাকে তখন বললাম যে বাবা এই ঘটনা। বাবা তখন আর আমার সাথে কথা বলে না, বাবাও কথা বলে না। আবার আমার দাদা ভাই মারা গেছে, এর মাঝে আমি দাদাকে মাটি দিতে পর্যন্ত আসি নাই এই ঝামেলায়। তো বাবা তখন খুব রাগারাগি আমার সাথে, ছোটো ভাইও তখন খুব রাগারাগি যে আপনি একটা মেয়ের জন্য পুরো সব কিছু শেষ করে দিতেছেন, আপনি আমাদের বংশ, আমাদের মান সম্মান ইজ্জত আপনি কোনো কিছুই রাখতেছেন না। আপনাকে এত করে বললাম যে ওনাকে ছেড়ে দেন, আপনার সম্পর্কে বোন হয়, আপনি বোনের জন্য এরকম করতেছেন। আমার ছোটো ভাই ছোটো ভাই আমাকে এগুলো বলতেছেন। আমার অবস্থাটা তো আমি বুঝতেছি যে আমি তাকে কতটা ভালোবাসি এবং তাকে ছাড়া অন্য কোনো কিছু আমি কোনোভাবেই চিন্তা করতে পারি না। তাকে ছাড়া অন্য কোনো কিছু আমার মাথায় ঢুকেই না, আসেই না। তো আমি এখন করবোটাকে, আমার তো আর কোনো রাস্তা নেই, আমি তো আর কিছু করতেও পারতেছি না। এমতো অবস্থায় গিয়ে দেন আমি তখন দেখলাম যে না, আমার বাবা মা আমার পক্ষে নাই, আমার ভাইও আমার পক্ষে নাই। পরে আমি বাধ্য হয়ে রাতের বেলা আমাদের এলাকার কয়েকটা ছেলে নিয়ে, মানে যারা একটু ক্যারেক্টার টাইপের, ওদেরকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে গেলাম, মানে আমার লিপির শ্বশুর বাড়ি যেটা আর কি। কবিরাজের বাড়িতে গেলাম, কবিরাজের বাড়িতে যাওয়ার পরে কবিরাজরা পেলে পর আমি তখন কবিরাজরা বললাম যে দেখেন আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই বা আপনি কিছু করবি না, আমাকে নিয়ে গেছে কারণ আপনি ওকে দিয়ে এগুলো করাইতেন, এগুলো আমার ভালো লাগে না এবং এই জন্য আমাকে নিয়ে গেছে। আপনি বোন বলেন আর বউ বলেন, ও তো আমার একটা কিছু ছিল, আমাকে নিয়ে গেছে, তাহলে আপনি কাজটা কেন করলেন? কবিরাজ তখন আমার সাথে খুব তেরা কথা বলে যে তোকে আমি এ করবো সে করবো, মানে ধমকাধমকি করো। তো পোলাপাইন আমার সাথে ছিল, আমার শরীরও গরম ছিল। আমি তখন ওইখানে কবিরাজকে দিই মাইর, এবং মাইর দিয়ে যে খুব শক্তভাবে মাইর দেয়, মানে এরকম লাঠি ছিল, লাঠি দিয়ে পিঠে ওর মাথাটা ফাটাই ফেলি এবং মাথাটা ফাটে। আমি তখন ওই রাতে আবারও রংপুর থেকে আমি পুনরায় আবারও ঢাকায় চলে আসি, কারণ ওইখানে থাকার আর কোনো সুযোগ নেই, কারণ কবিরাজের নিজস্ব অনেক লোকটোক আছে, তারা আমার ক্ষতি করতে পারে। এটা চিন্তা ভাবনা করে আমি তখন রংপুর থেকে আবারও চলে আসে ঢাকাতে আসার পরে বিভিন্ন কবিরাজদের কাছে দৌড়াচ্ছে। আমার কাছে কোনো টাকা নাই, আসলে কেউ বিশ্বাস করবে কি করবে না জানি না। আমি 3 দিন পর্যন্ত মানে যে রাস্তার পাশে যে বন, কলা, তারপরে রুটি এগুলো খেয়েছিলাম। আমি কোনো মানে খাবার খাইতে পারি না, যে মানুষটাকে আমি মনে প্রাণে ভালোবাসতাম, আমার জীবন উজাড় করে ভালোবাসতাম, এই মানুষটা হঠাৎ করে আমার বাসা থেকে উধাও হয়ে গেল, আমার বাসাতে ও নাই। এটা তো আসলে মেনে নেওয়ার মতো না, এটা তো মেনে নিতে পারিও না। তো এই জন্য আমি জাস্ট ওকে খুঁজতেছি, আমাকে ওকে খুঁজে বের করতে হবে, ও কোথায় গেছে, কোন জায়গায় গেছে, কোথায় আছে, আমার ওরে লাগবে। আমি ওরেই খুঁজতেছি, পাগলের মতো খুঁজতেছি। ঢাকা শহরে কোনো কবিরাজ বাদ রাখি নাই, তো কোনো কবিরাজের কাছে আমি পাই না। সবশেষ বাধ্য হয়ে আমি ঢাকারই একটা মাজারের মধ্যে আশ্রয় নিই। এই মাজারের মধ্যে আমি কান্না করতেছি, ওর জন্য খুব কান্না করে, কারণ আমি তো ওরে পাই না, ও তো পৃথিবীতে নাই। যদি পৃথিবীতে থাকতো কোথাও তো না কোথাও খুঁজে বের করতাম, আমি তো ওরে পৃথিবীতে আর খুঁজে পাবো না। ওইখানে কান্না করতে করতে 8 রশি বলতে একটা দরবার শরীফ আছে, হয়তো অনেকেই জানেন। ওই 8 রশি দরবার শরীফের একটা লোকের সাথে আমার পরিচয় হয়।
একটা লোকের সাথে পরিচয় হয়, পরিচয় হওয়ার পরে ওই লোকটা আমারে বলে আপনি ৮ রশিদে চলেন। আমি ওনার ব্যাপারগুলো বলি, বলে আপনি ৮ রশিদে চলেন, ৮ রশিদে গেলে আপনার বউরে আপনি পাবেন। তো আমি ওই ৮ রশিদ আবার বুঝি না, উনি আমাকে নিয়ে যায়, মানে যেটা বান্ডারি বা মাইজ বান্ডারি এই টাইপের কিছু। তো ৮ রশিদ আমাকে নিয়ে যায়, আমি তখন ৮ রশিদে যাই, ওই লোকের সাথে যাই। গেলে পরে ওই মাজারের মধ্যে আমি তখন কান্নাকাটি করি, এবং মাজারের যিনি খাদেম আছে ওনার কাছে আমি বলি যে এই ঘটনা, আমার বউকে তো আমি পাই না, এইভাবে আমার বউকে নিয়ে গেছে। তো উনি তখন আমাকে বলে যে আপনি ৮ রশিদে থাকেন, এখানে আপনার বউকে পাবেন। তো এখানে থাকতেছি প্রায় ৩ মাসের মতো আমি ৮ রশি মাজারে থাকি। আমি মাজারের একজন নামকরা খাদেম হই, মানে মাজারের এটা সেটা থেকে মাজারের যাবতীয় যত কাজ আমি সব কিছু আমি দেখাশোনা করি, এবং ৮ রশির খুব মানে আমি একজন নামকরা মানুষই হয়ে যাই, সবার কাছে খুব পরিচিত। এভাবে ৩-৪ মাস কাটে, কিন্তু কোনোভাবে আমি যেই টার্গেট নিয়ে এসেছি যে আমার লিপিকে লাগবে, আমি লিপিকে খোঁজার জন্য ৮ রশিতে জয়েন করেছি, ওদের মাজারের ভক্ত হয়েছি, কিন্তু আমি সেখানে তো লিপিকে পাচ্ছি না। সো আমার তো লিপিকে লাগবে। আমি লাস্ট পর্যন্ত একেবারে নিরুপায় হয়ে ওখানকার যিনি খাদেম ছিল, মানে বড় খাদেম যিনি ছিল, ওই বড় খাদেমের হাতে পায়ে ধরে এক রাতে কান্নাকাটি করতেছে রাতের বেলায়। মানে আমি একটা রাতেও ঘুমাইতে পারি না, প্রতিটা রাতে আমার ওর কথা মনে পড়ে। আমি ওকে আমার বুকে নিয়ে ঘুমাইতাম, আমি ওকে প্রতিটা রাতে আমার বুকে নিয়ে ঘুমাইতাম। যখন ও নাই তখন আমার কাছে মনে হয় যেন পুরো পৃথিবীটাই যেন অন্ধকার, পুরো পৃথিবীটাই যেন অন্ধকার। আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না যে ও আমার থাকবে না কেন, ও আমার নাই কেন। এরকম করে কান্নাকাটি করতে করতে পরে ওই বড় খাদেমের কাছে যাওয়ার পরে বড় খাদেম আমাকে বলে, দেখো বাবা, এইখানে তুমি তোমার বউরে খুঁজতে পারবা, বা ৮ রশির মাধ্যমে তুমি তোমার বউকে পেতেও পারো, আবার নাও পেতে পারো, কিন্তু তুমি একটা জায়গায় যদি যাও, সেখানে গেলে তুমি তোমার বউকে অবশ্যই পাবা, এবং সেখানে সেই দরবার শরীফে বউকে পাওয়ার মানে বউকে পাওয়াই যাবে, আমাকে এটা বলে। আমি তখন বলি ওই দরবার শরীফের নাম কি? তখন উনি আমাকে নয়াদিল্লিতে, ইন্ডিয়ার নয়াদিল্লিতে আমাকে একটা মাজারের ঠিকানা দেয়। উনি আমাকে বলে যে অমুক মাজারে যাও, এবং অমুক মাজারে গিয়ে একটা লোকের কথা বলে, ওই লোকটার কাছে গেলে তুমি তোমার বউকে মানে পেতে পারো। এটা নয়াদিল্লিতে ছিল। তো আমার কাছে তো কোনো মানে যে ওইখানে যাবো, আমার কাছে তো কোনো টাকাও নেই যে আমি কোনো টাকা দিয়ে যাব, বা ওরকম কোনো কিছু আমার কাছে নাই। তা আমি ওইখানে যাবো কীভাবে? টাকা পয়সা তো কোনো কিছুই নাই, এবং ভিসা প্রসেস করতে হবে, পাসপোর্ট লাগবে। ইন্ডিয়াতে তো আর এইভাবে যাওয়া যায় না, ভিসা পাসপোর্ট কোনো কিছুই নাই। পরে আমি বাধ্য হয়ে আমি অবৈধভাবে, মানে ওইখান থেকে অবৈধভাবে ৮ রশি থেকে অবৈধভাবে লোকদের মাধ্যমে আমি তখন ইন্ডিয়াতে প্রবেশ করি। আমার ইন্ডিয়ার দিনগুলো যে কত কষ্টের ছিল ওই মাজারটা খুঁজে পাওয়ার আগ পর্যন্ত, আমি আসলে বলে বোঝাতে পারবো না। বহু দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে আমি সেই নয়াদিল্লির মাজার পর্যন্ত পৌঁছাই। নয়াদিল্লির মাজার পর্যন্ত পৌঁছাই, উনি কিন্তু আমাকে বলে দেয়, একজন খাদেমের নাম বলে যে অমুক খাদেমের কাছে যাবা, তাইলে তুমি পাবা। এবং অমুক খাদেম ওখানকার খুব নাম করা একজন কবিরাজ, মানে নয়াদিল্লির ওই মাজারের ভীষণ নাম করে একজন কবিরাজ হচ্ছে এই খাদেম। মানে খাদেমের কথায় পুরোটা মাজার চলে, এবং খাদেম যথেষ্ট পরিমাণে পরিচিত একটা মুখ। আমি খাদেমের সাথে কথা বলার সুযোগে পাচ্ছি না। 2 দিন পরে আমি খাদেমকে খুঁজে পাই। 2 দিন পরে যখন আমি খাদেমকে খুঁজে পাই, দেন আমি তখন খাদেম সাহেবের কাছে সব কিছু বললাম যে বাংলাদেশ থেকে আসছি, ৮ রশি থেকে আসছি, অমুক হুজুর আমাকে পাঠাইছে। তো বলে হ্যাঁ ঠিক আছে, তোমার সমস্যাকে। আমি তখন আমার সমস্যাগুলো তাকে খুলে বললাম যে এই ঘটনা। পরে তিনি আমার ওয়াইফের নাম, মানে লিপির নাম, তারপরে লিপির মানে যা যা আছে এটা সেটা সব কিছু আমার কাছ থেকে জানলো। জেনে উনি আমাকে একই কথা বলতেছে, যেই কথা আমাকে বাংলাদেশের এই আমি যে বাড়িওয়ালার বাসায় থাকতাম, যে বাড়িওয়ালা আমাকে যেই কথা বলছে, সেম একই কথাই হচ্ছে কবিরাজ আমাকে বলতেছে। মানে ওই খাদেমা আমাকে বলতেছে যে ওকে তো পাওয়া যাবে না, ওরে জিনেরা নিয়ে গেছে, আপনি ওরা পাবেন না, ওরে জিনেরা নিয়ে গেছে। কিন্তু একটা কাজ আমি করে দিতে পারি, আপনাকে একটা তাবিজ দিতে পারি। এই তাবিজটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার বউ কোন অবস্থানে আছে আপনি এটা দেখতে পাবেন। আপনি ঘুমাইলে, আপনি যদি ঘুম আসে, তাহলে আপনার বউ কোন অবস্থানে আছে এটা আপনি দেখতে পাবেন। আমি যখন খাদেম সাহেবকে বললাম যে তাইলে আপনি এই কাজটাই করেন, উনি আবার মানে একদম পরিপূর্ণভাবে বাংলায় জানতো আর কি, বাংলা উনি খুব ভালো জানে, বাংলাদেশে উনি ছিল, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি চিনেও। পরে নয়াদিল্লির কবিরাজ তখন আমাকে একটা তাবিজ দিল। তাবিজটা দিয়ে আমি তখন বললাম যে আমি তো আর কিছু করি না, আমি ওই মাজারে খাদেমের কাজ করতাম, এখন এখানে কি করবো? উনি আমাকে বললো তুমি আমার মাজারে থাকো, এখানে খাওয়া দাওয়া করো, এবং তুমি কুকিংয়ের সাইডটা নিয়ে নাও, মানে রান্নাবান্নার একটা সাইড আছে, ওই সাইডটা উনি আমাকে তখন দিয়ে দেয়। আমি তখন রান্নাবান্নার সাইডে কাজ টাজ করতেছি। মাজারটাও কিন্তু অনেক বড়, অনেক বিশাল এরিয়া নেই কিন্তু ওই মাজারটা। পরে কুকিংয়ের কাজ করতেছি, রান্নাবান্না করতেছি, এবং রাতের বেলায়, এবং যেদিন আমি ওই দিন রাতের বেলা আমি যখন ঘুমাই, আমি আমার বউকে এই প্রথম এতদিন পরে আমি আমার বউকে স্বপ্নের মধ্যে দেখতে পাই। আমি দেখতে পাই যে ও একটা গাছের নিচে বসে আছে, মানে এবং জায়গাটা এরকম একটা জায়গা যে আমার জীবনে আমি কখনো কোনো সিনেমার মধ্যে এত সুন্দর জায়গা দেখি নাই। অনেক সুন্দর একটা জায়গা, এবং এটা একটা পাহাড়ের উপরে, একটাই মাত্র গাছ আছে, ওখানে আর কোনো গাছ নাই। ওই গাছটার মধ্যে আমার বউ হেলান দিয়ে বসে আছে, এবং ওখানে প্রচণ্ড রকমের বাতাস, এত বেশি বাতাস যে ওরে বাতাসে যেন উড়েই নিয়ে চলে যাবে। কিন্তু ওই বাতাসের মধ্যে গাছে হেলান দিয়ে আমার বউ বসে আছে।
আমি জিনিসগুলো স্বপ্নে দেখি, দেখার পর আমার ঘুম ভাঙলে আমি কান্না করে ওই মাজারের যিনি খাদেম ছিল ওনার মানে ঘরের সামনে যায়, উনি তো যখন ঘুমায় আমি রাতের বেলা এসে আবার স্বপ্নে দেখি। প্রতি রাতে আমি একবার করে তাকে স্বপ্নে দেখতাম, এবং ওই রাতে যে রাতে আমি তাকে দেখছি যে ওইখানে বসে আছি এটা দেখতাম, এবং আরেক দিন ওর পরের রাতও আমি জাস্ট এমন কোনো রাত নেই যে আমি তাকে দেখতাম না। প্রতিটা রাতে আমি তাকে দেখতে পাইতাম যে ও খাবার খাচ্ছে, ও ঘুমাচ্ছে, ওর অনেক সেবা যত্ন করার লোক আছে, অনেক মানুষ ওকে সেবা যত্ন করতেছে, ওকে যত্ন করতেছে, ওকে এটা সেটা খাওয়াই দিতেছে, ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। আমি এক এক দিন কখনো দেখি ঘোড়ার পিঠে করে ঘুরতেছে, কখনো দেখি যে বড় বড় সাপ চারপাশেও সাপের মধ্যখানে বসে আছে, আবার মাঝে মাঝে দেখতে পাই যে চারপাশে আগুন জ্বলতেছে, আগুনের মধ্যখানেও বসে আছে। এরকম বিভিন্ন অবস্থার মধ্যে আমি তাকে দেখতে পাই, এবং মাঝে মাঝে আমি এমন অবস্থায় তাকে দেখতে পাই যে তার সাথে বিভিন্ন ধরনের শারীরিক সম্পর্ক হচ্ছে, এই জিনিসগুলো আমি দেখতে পাই। তো এগুলো দেখতে পাওয়ার পরে আমার ভিতরে আস্তে আস্তে কেমন জানি আমি যতই তাকে স্বপ্নে দেখতেছি আমি ঠিক ততই তার প্রতি আরও বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে। আমি কোনোভাবেই তারে আর আমি নিজের মাঝ থেকে সরাইতে পারতেছি না। মানে একটা হয় না যে ভুলে যাব, আমার তো ভুলে যাওয়ারও কোনো অপশন নাই, কারণ আমি তাকে প্রতি রাতেই দেখতেছি যে বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিভিন্নভাবে আমি তাকে দেখতেছি। এবং এগুলো দেখার পরে প্রায় আমি ওই মাজারে অনেক দিন পর্যন্ত কাজ করি, অনেক দিন বলতে অনেক দিন, প্রায় 5 বছরেরও বেশি সময় সেই মাজারে কাজ করি, এবং 5 বছর কাজ করি, এবং প্রতি রাতেই আমি এই দৃশ্যগুলো 5টা বছরে আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা যে আমি একটা রাত আমি আসলে শান্তি মতো ঘুমাইতে পারি নাই। জাস্ট চোখটা বন্ধ করতাম, আমি ওরে দেখতাম, ওরে দেখার পরে আমার ঘুমটা ভাঙতো, এবং সারাটা রাত আমি কাঁদতে কাটাইতাম। সকালবেলা উঠে মাজারের বিভিন্ন লোকজন আছে তাদের জন্য তবরুক বানাইতাম, খাবার বানাইতাম, এটা খাওয়াইতাম, এগুলো করতাম। এগুলো করতে 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 5টা বছর আমার ওইখানে কাটে। প্রায় 6 বছরের কাছাকাছি হয়ে যায় আমি সেই মাজারে কাজ করি। সেই মাজারে থেকে আমার কিন্তু কোনো পাসপোর্ট, ভিসা এগুলো কোনো কিছুই নাই। তবে এই 6 বছরে ওই এলাকার যত গণ্যমান্য লোকজন আছে, যত মানুষ আছে, সবাই আমাকে চেনে। প্রত্যেকটা মানুষ আমাকে চিনে, প্রত্যেকটা মানুষ আমাকে জানে, এবং সবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। আমি মাজারে থাকতে থাকতে নিজেও একজন মাজার পাগল মানুষ হয়ে যায়। 6 বছরের কাছাকাছি যখন হয় তখন একদিন আমার কাছে কেন জানি মনে হয় যে জীবনটা তো আর জীবন হতে পারে না। আমি এত কষ্ট করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, এত কিছু করলাম, বলেন আমি তো তারে পাইলাম না, কোনোভাবে তারে পাওয়া আমার সম্ভব হলো না। ওই দিনে রাতের বেলায় একদম গভীর রাতে আমি তখন ওই মাজারের ভিতরে ঢুকে আমি তখন হাত তুলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকি, এবং এত যে কান্নাকাটি করি বলার মতো না। আমি প্রচুর কান্নাকাটি করি, আমি আমার মাথা দেওয়ালের সাথে পিটি, মাথা এটার সাথে পিটাই, ওটার সাথে পিটাই, মাথা পর্যন্ত আমি ফাটাই ফেলি, কান্নাকাটি করি, কিন্তু তারে আর কোনোভাবে আমি তারে ভুলতে পারতেছি না। একদিন আমি আমার হাতের ওই তাবিজটা ইচ্ছে করে খুলে ফেলি, কারণ এই তাবিজ থাকলে আমি তাকে বিভিন্নভাবে দেখতে পাই, বিভিন্ন রাজপ্রাসাদে দেখতে পাই, নদীর মাঝে দেখতে পাই, সাগরের উপরে দেখতে পাই, পাহাড়ে দেখতে পাই, নীরব জায়গায় দেখতে পাই, লোকালয়ে দেখতে পাই। এইগুলো দেখতে দেখতে আমি আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিলাম। এই জন্য ইচ্ছে করে একদিন আমি তাবিজটা খুলে ফেলি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি মাজারের মধ্যে আত্মহত্যা করে একদিন মারা যাব, আমি মাজারেই আত্মহত্যা করে মারা যাবো, আমি মাজার থেকে আমি আর আসবো না। এরকম করে প্রতি রাতে আমি মাজারে গিয়ে কান্নাকাটি করতাম, প্রতি রাতে মাজারে গিয়ে কান্নাকাটি করতাম। এরকম করে কান্নাকাটি করতে করতে একদিন হঠাৎ করে আমি মাজারে কান্নাকাটি করতে করতে আমি ঘুমিয়ে পড়ি, মানে আমার ঘুম চলে আসে। আমি যখন ঘুমাচ্ছিলাম আমার যখন হঠাৎ করে চোখটা ছুটে, মানে ফজর আজানের আগ মুহূর্তে হঠাৎ করে যখন কোনোভাবে আমার চোখটা ছুটে, আমি পাশে দেখতে পাই যে একটা পাগলি আমার পাশে ঘুমিয়ে আছে। আমি তখন চোখটা ছুটার পরে যখন এদিকে তাকাই, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এটা আমার বউ লিপি। আমি তো স্বপ্নকে সবসময় দেখতাম, তা আমি মনে করি যে এটাও মনে হয় স্বপ্ন, মানে এরকমই আমার কাছে মনে হইতো যে এটাও স্বপ্ন। আমার পাশে এরকম শুয়ে আছে, মানে এলোমেলো পড়া, তুমি তারে ধরে বুকে জড়ায় ধরি, কপালে চুমু দিই, এগুলো করি। তো হঠাৎ করে একটা লোক, মানে আমাদের মাজারেই উনি থাকে, উনি এসে আমাকে বলতেছে, খাদেম সাহেব এগুলো কী করতেছেন আপনি? খুব জোরে ধমক দেয়। দিলে আমি তখন লাফ দিয়ে উঠলে আমার বলে আপনি এগুলো কী করতেছেন? আমি তখন পাশে ফিরে দেখি যে লিপি। আমি তখন লিপিকে দেখে অবাক হয়ে যায়, মানে এই জায়গায় ওকে এইভাবে দেখা, এটা তো আসলে মানে আমি ওই কবিরা আমি নিজের গায়ে চিমটি দেই, এবং আমি চিৎকার দিয়ে উঠি, এত জোরে চিৎকার দিই যে আশেপাশের যত মানুষ আছে সব মানুষ তখন লাফ দিয়ে উঠে যায়। সবাই বলো মা এটা কি, মানে সবাই তখন মানে লাফ দিয়ে উঠে যে এটা কী হইলো, সবাই তখন ওঠে। ওঠার পরে আমি যখন এই জায়গায় ওকে দেখতে পাই, তখন ওই কবিরা যিনি খাদেম ছিল, খাদেমকেও ডাইকে আনার পরে উনিও তখন দেখে সবাই, খাদেমও তখন অবাক হয়েছে যে কীভাবে এই জায়গায় এইভাবে ও কোত্থেকে আসলো। এটা তো কোনোভাবেই সম্ভব না, এখানে আসা তো তার কোনোভাবেই সম্ভব না, সে কীভাবে এখানে আসলো।
সবাই তখন খুব অবাক হয়ে যাবে, তখন ওকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকে যে এত কান্না করে বলে বোঝাইতে পারবো না। আমি তখন ওই কবিরাজের পায়ে ধরে মানে ওই খাদেমের পায়ে ধরে কান্নাকাটি করে বলেছি, খাদেম সাহেব আমাকে বাড়ি নিয়ে যেতে চাই। উনি আমাকে বলে থাকো কয়টা দিন, ওকে সুস্থ করো, অ্যান্ড এখান থেকে সুস্থ হলে তারপর তুমি ওকে বাড়ি নিয়ে যাবা। আমি তখন থেকে ওখানে রেখেই তাকে আমি সুস্থ করে ভালো করি। প্রায় 1 মাসের মতো আমি মাজারে থাকি। 1 মাস পরেও যখন পরিপূর্ণভাবে সুস্থ হয় তখন ওই মাজারের খাদেমের অনুমতি ক্রমে আমি তখন অবৈধ পথে আবারও লিপিকে নিয়ে আমি বাংলাদেশে ব্যাক করে আসি। এবং বাংলাদেশে আসার পর আমার আব্বা আম্মু আমাকে ঠিক চিনতে পারে না, মানে তারাও ঠিক চিনতে পারে। ওই সময় আমার দাদি মারা যায়, আর আমার যে একদম ছোটো যে ভাইটা আছে, আমার ছোটো ভাইটা ওনাকে মারা যায়। ছোটো ভাইটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, মানে কোথায় নাকি বাদরের খেলা দেখাইতে যায়, ও কিন্তু আবার বাদরের খেলা দেখাইতো। আমার সবচেয়ে ছোটো যে ভাইটাও আবার কবিরাজি করতো না, বাদর দিয়ে বিভিন্ন জায়গায় সার্কেস দেখাইতো। ওই সার্কেস থেকে আসার সময় বাদর সহ নাকি আমার ছোটো ভাইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কিন্তু আমি জানতাম না, আমি তখন ইন্ডিয়াতে ছিলাম, এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। পরে আসার পরে আব্বা আম্মা তো আমাকে দেখে খুব অবাক, লিপিকে কীভাবে পাইলাম। তাদেরকে আমি বলি যে এমন করে, তারা কেউ এটা বিশ্বাসই করে না। তারা বলে কীভাবে সম্ভব। আমি বললাম যে নয়াদিল্লির ওই মাজারে আমি এমনি তাকে পাইছি। তারা কেউ এটাকে বিশ্বাস করে। আমি তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি। ওই সময় কিন্তু লিপি একদম মানে একেবারে যে ভালো তাও না, আবার একেবারে যে খারাপ তাও না, মানে মিডল পর্যায়ে। ওই আপনি খাবার দিচ্ছেন খাচ্ছে, ঘুমাইতে দিচ্ছেন ঘুমাইছে, মানে ওর সাথে কি হয়েছে অতীত জীবনে বা এতদিন কোথায় ছিল, কোন জায়গায় ছিল, ওইগুলো আমি বারবার তাকে জিজ্ঞেস করি যে তুমি এতদিন কোথায় ছিলা, কোন জায়গায় ছিলা, কার সাথে ছিলা, কোন অবস্থানে ছিল। ও কিছুই বলে না। মানে ওর আসলে যে পুরনো যে স্মৃতিগুলো, পুরনো কোনো স্মৃতি ওর মনে নাই। পুরনো সমস্ত স্মৃতিগুলো ও ভুলে গেছে, কোনো স্মৃতি ওর মেমোরিতে নাই। আমার সাথে ও আছে, আমার মতো করেই ও আছে, একদম আমার মতো করেই চলতেছে। এমন করে চলতে তখন আর পারিবারিক অবস্থা কিন্তু ওই সময় খুবই খারাপ ছিল। আমার আব্বার অবস্থা যথেষ্ট খারাপ ছিল। ছোটো ভাইটাও তখন মারা গেল। হাতে আমাদের কোনো টাকা পয়সা ছিল না, খুব দুর্দশা অভাব অনটনের ভিতরে দিন কাটতেছিল। পরে আমি কী করলাম, আবার ওই যে কবিরাজটা, এখানে আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছিলাম, লিপির যে হাজব্যান্ড ছিল কবিরাজ, ওই কবিরাজটাও নাকি এই এলাকা ছেড়ে চলে গেছে। মানে এলাকা ছেড়ে চলে গেছে বলতে নাকি কোথায় গেছে, ওইখান থেকে উনি আর ফিরে আসে নাই। মানে কোন একটা জায়গায় রোগী দেখার জন্য গেছে, ওখান থেকে নাকি আজকে 3 বছরের মতো উনি আর ফিরে আসে নাই। তো উনি কোথায় আছে না আছে এটাও কেউ বলতে পারে না। মানে লিপির আগের হাজব্যান্ড আমার আব্বার ওস্তাদ কবিরাজ। তো আমি ওকে নিয়ে থাকতেছি। পরে আমার যে ভাই ছিল, ও ভাইও তখন মানে এরকম মানে বাদর দিয়ে দেখায়। আমি তখন এই যে মানে জিন ভূত বা কবিরাজি এই জিনিসগুলো আমার তখন আর ভালো লাগতো না। আমি তখন প্ল্যানিং করলাম যে আমি এই সাইডগুলো থেকে পরিপূর্ণভাবে সরে আসবো। আমি আর এই জিন ভূতের কাজ করব না, বা জিন ভূত দিয়ে মানুষকে বিভিন্নভাবে করা, এই জিনিসগুলো আমি আর করবো না, আমি এটা ছেড়ে দেবো। পরে আমি নিজে এটা ছেড়ে দিলাম। আমাদের নিজেদের কিছু জায়গা সম্পত্তি আছে, মানে টুকিটাকি আর কি, অত বেশি না। ওইগুলো চাষবাস করতেছি এবং লিপিকে নিয়ে আমি ছোট্ট একটা সুখের সংসার বাঁধছি। আমার অনেক ভালোই লাগে রাতের বেলায় যখন ভালোবাসার মানুষটা আমার পাশে থাকে। আমি যখন তাকে আমার বুকে জড়ায় ধরে, আমার কাছে মনে হয় যেন পৃথিবীতে বসে আমি স্বর্গের সুখ পাই, আমি অন্য এক দুনিয়াতে হারায়া যাই। আমার কাছে মনে হয় টাকা পয়সা অর্থ আভিজাত্য আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। লিপি যখন আমার সাথে থাকে আমার কাছে মনে হয় পুরো পৃথিবীটাই যখন আমার সাথে আছে। এমন করে লিপির সাথে আমার সংসারের দিনগুলো কাটতেছিল। কাটতে আলহামদুলিল্লাহ একটা সময় লিপি বাচ্চা কনসেপ্ট করে। লিপি এবার যখন বাচ্চা কনসেপ্ট করে এবং ওই বাচ্চাটা কনসেপ্ট করার পরে ও বললো যে বাচ্চা কনসেপ্ট করেছে, তখন আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার চেক আপ করার পরে ডাক্তার বলে বাচ্চা পেটে আসছে, ওইটা ঠিক আছে, ও বেবি কনসেপ্ট করছে, কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে। ওই বাচ্চার সাথে ওর জরায়ুতে একটা ছোট্ট টিউমারও দেখা গেছে। আমি তখন বললাম কি বললেন? উনি বলে হ্যাঁ, জরায়ুতে একটা টিউমারও আছে। এখন বাচ্চা প্রসব করার আগে ওকে আগে এই টিউমারটা থেকে বাঁচাইতে হবে। মানে অপারেশনের মাধ্যমে বাচ্চাটা যদি মারাও যায় কিন্তু ওকে বাঁচাইতে হবে, কারণ এই বাচ্চা প্রসব করার আগেই যদি এটা ফেটে যায়, মানে টিউমারটা ফেটে যায়, তাহলে ও কিন্তু বাঁচবে না, মারা যাবে। এটা আমাদের রংপুরের একটা ডাক্তারই বললো। বলার পর আমি তখন বললাম যে কী বলেন? উনি বলে হ্যাঁ, যদি আপনি বাচ্চাকে বাঁচাইতে চান তাহলে আপনি অপেক্ষা করেন এবং বাচ্চাটা মানে যখন প্রসব হবে, প্রসব হওয়ার পরে আপনাকে অপারেশনটা করতে হবে, এটা আমাকে বলে। আমি তখন অবাক হয়ে যাই যে এটা কোন ধরনের কথা। মানে পাটস্থলিতে যেখানে বাচ্চা আছে, মানে বেবি যেখানে আছে সেখানে হচ্ছে টিউমারটা আছে। তো এরপরে আমি আবার চিন্তা করলাম যে ডাক্তার আমাকে কী বললো, আমার মাথায় কোনোভাবে আসে নাই। পরে আমি ওই ঢাকার একটা মানে ওই যে আমি যে যাদের বাসায় থাকতাম আর কি, ওনার সাথে আমার এখনও সম্পর্ক ছিল। ওনার সাথে আমি যোগাযোগ করে আমি ঢাকায় একটা বড় ডাক্তারের কাছে ওকে নিয়ে যাই, লিপিকে নিয়ে যাই। নিয়ে গেলে ডাক্তার বলে যে আমরা মেডিসিনের মাধ্যমে, মানে ঔষধের মাধ্যমে টিউমারটাকে আপাতত ছোটো করে রাখবো, কিন্তু আপনার বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, ওই বাচ্চাটাকে দুনিয়াতে আসার সময় আপনার আমাদের কাছে নিয়ে আসতে হবে। এখানে আনলে আমরা অপারেশনের মাধ্যমে টিউমার থেকে সরিয়ে বাচ্চাটাকে বের করতে পারবো।
এবং পরিশেষে প্রয়োজনে সেখান থেকে আমরা মানে বাচ্চাটা হওয়ার পর ওর পাকস্থলীটা সম্পূর্ণ কেটে ফেলার ব্যবস্থা করব। কারণ ওই টিউমারটা অনেক খারাপ একটা টিউমার, এটা একদম মানে মানে সমুদ্রের পানির মতো চিটিচিটি করে সরিয়ে যায়, যদি পুরো শরীরে ছড়িয়ে যায় তাহলে কিন্তু বাঁচবে না। আমি তখন ডাক্তারকে বললাম যে ডাক্তার, আমার তো কোনো ছেলে সন্তান নাই, এই বাবুটা যদি একটা মেয়ে বাবু আর কি ওর পেটে ছিল, যে মেয়ে বাবুটা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম নাই। কিন্তু সেখানে ডাক্তার আমাকে একটা অ্যামাউন্টের কথা বলে যে এই অপারেশনটা করতে একটা অ্যামাউন্ট লাগবে, যেটা প্রায় 5 লাখ টাকার কাছাকাছি, মানে 5 লক্ষ টাকার কাছাকাছি লাগবে অপারেশনটা করতে। এবং এই অপারেশনটা ঢাকার একটা হসপিটালে করতে হবে, এবং মানে একজন মানে অপারেশনের যিনি অনেক বড় মাপের একজন অপারেশনের ডাক্তার, ওনাকে দিয়ে অপারেশনটা করাইতে হবে, এই কথা আমাকে বলে। এটা বলার পর আমি তখন তাকে নিয়ে আবার রংপুরে যাই। তো ওই সময় কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ, 5 লক্ষ টাকা দূরের কথা, 50,000 টাকা জোগাড় করো আমাদের পক্ষে সম্ভব না। মানে অনেক মানুষের কাছে টাকার জন্য যাই, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় টাকার জন্য যাই, কোথাও কাছ থেকে মানে কোথাও কোনো জায়গা থেকে কোনো টাকা উঠাতে পারি না। আমি সমিতির মাধ্যমে টাকা ওঠানোর জন্য চেষ্টা করি, কিন্তু সমিতির মাধ্যমে আমাকে ওরা টাকা দেয় না, কারণ ওরা সবাই বলে যে আমি মানে বাইরে থাকি, যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যেতে পারি। এরকম করে টাকা খুঁজতে 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 বাচ্চাটা বড় হয়ে গেছে এবং বাচ্চা প্রসবেরও সময় চলে আসছে। তখন কি করব, মাথায় কোনো কিছু আসতেছিল না। আমি তখন ঢাকাতে ওই বাড়িওয়ালার বাড়িতে যাই, যে বাড়িওয়ালার বাড়িতে আমরা বাসায় ভাড়া থাকতাম। ওনার কাছে গিয়ে কান্নাকাটি বলি যে আমার বউটাকে বাঁচাইতে হবে, আমার বউর অবস্থা ভালো না, যেভাবেই পারেন আমাকে কয়টা টাকা দেন, আমি ওকে বাঁচাই। ওই বাড়িওয়ালা একই কথা বলেছে, দেখো অত টাকা আমি তো দিতে পারবো না, হয়তো 10-15 হাজার টাকা যদি তোমার লাগে আমি তোমাকে দিতে পারবো। উনি আমাকে এই টাকার কথা বলে, কিন্তু 10-15 হাজার টাকা দিয়ে আমি কী করব। আমি বাধ্য হয়ে একটা হসপিটালে যাই। হসপিটালে গিয়ে আমার নিজের কিডনি বিক্রি করার, কারণ আমার দুটো কিডনি ভালো আছে, আমি চিন্তা করলাম যে আমি একটা কিডনি বিক্রি করে দিব। ওরকম একটা কথাবার্তা বলি, কথাবার্তা বলার পরে ঢাকার একটা হসপিটালে তখন তারা আমার কাছ থেকে কিডনি নিতে রাজি হয়, কিন্তু কিডনির বিনিময়ে আমাকে দিতে চায় মাত্র 1,20,000 টাকা। ওনারা বলে যে 1,20,000 টাকার বেশি দেওয়া যাবে না, আমার যে কিডনিটা আছে মানে একটা কিডনি একটু ড্যামেজ আর একটা কিডনি ভালো আছে, তো ভালো কিডনিটাই ওরা নেবে, কিন্তু 1,20,000 টাকা দিবে। তো 1,20,000 টাকা দিয়ে তো আর ওর অপারেশন হবে না। আমি তারপরেও চিন্তা করলাম, কিন্তু কিছু টাকা তো আমি সেখান থেকে পাবো। পরে আমি কবিরাজের সাথে কথাবার্তা মানে ডাক্তারের সাথে কথাবার্তা বলে এই মেডিকেলে আমি ওকে অপারেশন করাবো, আমি এটাই ফাইনাল ডিসিশন নিলাম। আমি বাড়ি থেকে টাকা জোগাড় করলাম, মোটামুটি যতটুকু পারছি ততটুকু জোগাড় করছি। আর আমাদের কিছু ধানি জমি ছিল, বাবা আর ছোটো ভাইয়ের সহযোগিতায় আমি সেই ধানি জমিগুলো পর্যন্ত বিক্রি করি। বিক্রি করার পরে মোটামুটি কিছু অ্যামাউন্ট হয়, আমার ওই কিডনি আর বিক্রি করতে লাগে না, ধানি জমি বিক্রি করি। তারপরে সেখান থেকে মোটামুটি যে টাকা আসে, আর আমার মামারও অনেক সাহায্য সহযোগিতা করে, গ্রামের অনেক মানুষ আছে তারাও সহযোগিতা করে, তো মোটামুটি আমার 4.5 লাখ টাকার কাছাকাছি হয়ে যায়। তো আমাদের এখানে আরেকজন লোক আছে, উনি আবার অনেক বড় শিল্পপতি, তিনি তখন আমাকে পুরো টাকাটাই দিবে, বলে যে তুমি হসপিটালে নিয়ে যাও। আমি ওকে হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার আর মানে আমার যে কিডনির ব্যাপারটা সেটা আমি সেলিং করলাম না, কথাবার্তা বলে রাখছি ওই হসপিটালে। আমি তখন ওর অপারেশন করি, ওর অপারেশন হয় শনিবারে অপারেশন হয়। তখন মোটামুটি বেবিও পেটে আছে। ডাক্তার আমাকে বললো যে একইভাবে সব অপারেশন হবে, আপনি চিন্তা করবেন না। তো অপারেশন হয় দুপুরবেলা, দুপুর 2টার দিকে ওকে অপারেশনের থিয়েটারে ঢোকানো হয়। অপারেশন থিয়েটার দুপুর 2টার দিকে ঢোকানো হয়। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়ে যায়, কিন্তু ডাক্তারকে আমাকে কোনো কিছু বলে না, শুধু বলে অপারেশন সাকসেস হয়েছে, কিন্তু এখনও জ্ঞান ফিরে নাই, জ্ঞান ফিরলে আপনার ভিতরে যাবেন এটা বলে। কিন্তু 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে ডাক্তার হঠাৎ করে আমাদেরকে এসে বলে যে আমরা আসলে আপনার রোগীটাকে বাঁচাইতে পারলাম না। মানে খুব ইজিভাবে আমাকে বললো যে আমরা রোগীটাকে বাঁচাইতে পারলাম না, আমি সরি যে আপনার ওয়াইফ এবং বাচ্চা দুজনেই মারা গেছে। আমাকে বলতেছে যে ভিতরে নার্সের কাছে আপনার যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটা এবং যে টিউমারটা বাচ্চার পাশে ছিল ওই টিউমারটা আমরা কেটেছি, সাথে আসে আপনি চালিয়ে দেখতে পারেন। আমি তখন ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে দেখতে পাই হ্যাঁ একটা ইস্পাতের বহলের ভিতরে রাখা আমার বেবিটা, একদম ছোট বাচ্চাটা রাখা, বাচ্চার পাশে একটা টিউমার, মনে হয় টিউমারটার চেয়েও মানে বাচ্চাটার চেয়েও টিউমারটা আরও বেশি বড়। আমি তখন নার্সকে বললাম যে নার্স আমার বউ কোথায়? তখন অপারেশনের থিয়েটার থেকে আমার বউকে তখন বের করা হচ্ছিল। আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ তখন সে জায়গায় দাঁড়িয়েছিল। ওকে বের করে আনা হলো, সাদা কাপড় দিয়ে মুখটা ঢাকা। আমি সাদা কাপড় দিয়ে মুখটা শরীর মুখের দিকে তাকায় আছি। এই মানুষটার জন্য আমি কি না করেছি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গা, এত কষ্ট, এত ত্যাগ, এত তিগিত্যা, এত কষ্ট করলাম, অথচ এই মানুষটা সাদা কাপড়ে পরে চলে যাবে, তা তো ভাই হতে পারে না। 6 বৎসর আমি মাজারে মাজারে ঘুরেছি, 6টা বৎসর আমি মাজারে মাজারে ঘুরে আমার বউটাকে খুঁজে বের করেছি। সেই বউ এমন করে চলে যাবে, তা তো ভাই হতে পারে না। নিয়তির কাছে হেরে গেল আমার ভালোবাসা, আমার বাচ্চা আর আমার বউকে পাশাপাশিভাবেই রংপুরের ওই গ্রামে নিয়ে গেলাম, সেখানে কবর দেওয়া হলো। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারিনি যে আমার বউ মারা গেছে। আমার কাছে এখনও মনে হয় যে আমার বউ বেঁচে আছে। আমার কাছে এখনও মনে হয় যে আমার বউ মরে যায়নি, আমার বউ বেঁচে আছে। আমার বউকে সম্ভবত জিনেরা আবার নিয়ে গেছে, আমার বউকে সেখান থেকে সম্ভবত জিনেরা আবার দিয়ে যাবে। আমার বউ মারা যাবার 2 বৎসর আর 2 মাস পরে আমি আবারও পুনরায় সেই নয়াদিল্লির মাজারে চলে যাই। নয়াদিল্লির মাজারে যে একটা মাত্র কারণে আমি আমার বউকে ওখানে পাইছিলাম। আমার দৃঢ় বিশ্বাস যে মাজারে হয়তো আমি আমার বউকে আবারও পাবো, এই মাজারে হয়তো আমার বউকে আবারও পাওয়া যাবে। এই বিশ্বাস বুকে নিয়ে আজকে প্রায় 3 বছরের মতো নয়াদিল্লির এই মাজারে পড়ে আছি। আমি জানি আমি ওকে পাবো না, আমি জানি ও মরে গেছে, কিন্তু তারপরও নিজের মনটাকে বুঝাইতে পারি না। এখনও মধ্যরাতে নামাজ পড়ে আমি শুয়ে থাকি মাজারে। চোখটা ভাঙলে যদি হঠাৎ করে দেখতে পাই যে আমার লিপি আমার সাথে শুয়ে আছে, চোখটা ভাঙলে যদি হঠাৎ করে দেখতে পাই যে লিপি আমার পাশে বসে আছে। আপন ভাই, 3টা বছর কেটে গেল, কিন্তু আজ পর্যন্ত আমি একটা বারের জন্য আমার বউকে দেখতে পাই নাই। সবাই বলে ও মরে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস দিল্লির এই মাজারে আমি আমার বউকে পুনরায় আবারও খুঁজে পাবো। আমার ওর মৃত্যু পর্যন্ত আমি এই মাজারে থাকবো।